দাদা একটা কথা ছিল। জি। দাদা ওই সিটিপিটির যে ম্যাথটা, এই ধরনের ম্যাথ কি আপনি করাবেন? এ ধরনের ম্যাথ তো আমি করাবো না। এ ধরনের ম্যাথ কেন করাবো বলেন? ট্রান্সফরমারের অঙ্কে ট্রান্সফরমারের বেসিক বোঝানোর সময় ওগুলো অটো বুঝে যাবেন না। বুঝতে পারছি দাদা। আচ্ছা দাদা, ওকে। জি। আচ্ছা, মিউট করে দিচ্ছি আমি সবাইকে। ওকে দাদা। তা আমরা আজকে ক্লাস নাম্বার 4 নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রোটেক্টিভ রিলের থিওরি এবং রিলের ম্যাথ। রিলের ম্যাথ মানে হচ্ছে রিলের সব ম্যাথ না, কিন্তু আজকের যে অংশটুকু পড়ানো হবে তার উপর বেস করে ম্যাথ। আগামী ক্লাসগুলোতে যেগুলো পড়ানো হবে তাদের উপর বেস করে ম্যাথ আছে। তো সুতরাং এটা ভাবার দরকার নেই যে আজকে ম্যাথ ক্লাস দেখে ভাববেন না যে আজকের ক্লাসে সব রিলের ম্যাথ পড়ায় ফেলবো। তো আজকে ঠিক যতটুকু অংশ আমরা কভার করার চেষ্টা করব, ঠিক ওই অংশেরই ম্যাথ আমরা করব। তো প্রোটেক্টিভ রিলে, এই প্রোটেক্টিভ রিলে কাকে বলছে? প্রোটেক্টিভ রিলে আপনারা অলরেডি অনেকবার এই শব্দটা সাথে পরিচিত হয়েছেন, যে সার্কিট ব্রেকারকে ওপেন করে একটা রিলে দ্বারা। কখন সেটা? যখন একটা ফল্ট সংঘটিত হয়, যখন ট্রান্সমিশন লাইন হোক, কোনো একটা ফিডার হোক, কিংবা যে কোনো মেশিনারিজ হোক, যে কোনো একটা ফল্ট যখন সংঘটিত হবে, তখন সেটার ভিতর দিয়ে অনেক বেশি কারেন্ট ফ্লো হওয়ার চেষ্টা করবে। তো এই বেশি কারেন্ট ফ্লো হতে গিয়ে সেটাকে সেন্স করবে সিটি। তো সিটি যখন বুঝতে পারবে যে অনেক বেশি কারেন্ট তার গায়ের ভিতর দিয়ে যাচ্ছে, সে একটা সিগন্যাল রিলেকে দিবে। আর রিলে এই জিনিসটাকে যখন পাবে, সাথে সাথে সে একটা সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলকে ক্লোজ করে দিবে। ট্রিপ কয়েলকে ক্লোজ করার মিনিং হচ্ছে ওই ট্রিপ কয়েলটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে। এই যে প্রসিডিউর, এটা নিয়ে ব্লক ডায়াগ্রাম আমরা গত দুই এক ক্লাসেও হয়তো আলোচনা করেছি বিষয়টা, যে একটা সার্কিট ব্রেকার দিয়ে একদম চিত্র যেটা আঁকা ছিল আপনারা অলরেডি দেখেছেন। এখানে আমরা অনেক চিত্র দেখিয়েছি, শুরুর ক্লাস খুব সম্ভবত সেটি। আমরা যদি আরেকটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখানোর চেষ্টা করি, বিষয়টি ছিল এরকম। এটা ছিল বাসবার, এইটা ছিল এই ধরনের সার্কিট ব্রেকারের কন্টাক্ট। এইখানে এটা এইভাবে লাগানো ছিল, এই ধরনের একটা লিভার দ্বারা এটাকে টান দেওয়া হবে। কখন টান দেওয়া হবে? যখন এখানের একটা কয়েল অ্যাক্টিভ হবে, এই কয়েলটা এটাকে টান দিবে। এই কয়েলটা অ্যাক্টিভ হতে গেলে প্লাস মাইনাস একটা ডিসি ভোল্টেজের প্রয়োজন। এই জন্য প্লাসটাকে আমরা সাপ্লাই দিয়ে রেখেছি, আর মাইনাসটাকে দেওয়ার জন্য অপেক্ষা করছি। এই দুটো রাস্তা যদি ক্লোজ হয় কোনোভাবে, মাইনাসটা আসবে, তারপরে টানটা খাবে। এই কয়েলটার নাম হচ্ছে ট্রিপ কয়েল। আর এই ট্রিপ কয়েলটাকে অ্যাক্টিভ করার জন্য এই মাইনাসের দরকার। এখন এই দরকারের কাজটা যে করবে সেই হচ্ছে রিলে। এই 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 জায়গাটা যদি নিচের দিকে টান দেয়, তাহলে দুইটা কন্টাক্ট ক্লোজ হবে। আর এই টান দেওয়ার কাজটা, এটার নামই হচ্ছে রিলে। আর এই রিলে কখন বুঝতে পারবে? রিলে বুঝতে পারবে এইখানে সিটি থাকবে, এই সিটির যে সেকেন্ডারি থাকবে, এই সেকেন্ডারির সাথে এই রিলেকে আমরা কানেক্ট করে দিব। যখনই এই সিটির সেকেন্ডারি বুঝতে পারবে যে এটার ভিতর দিয়ে, প্রাইমারির ভিতর দিয়ে অনেক বেশি কারেন্ট, মানে ফল্ট কারেন্ট যাচ্ছে, তখন সাথে সাথে সে সেকেন্ডারিকে একটা জিনিস পাঠাবে, মানে বেশি কারেন্টটা পাঠাবে। আর বেশি কারেন্ট গিয়ে এই রিলেটাকে অ্যাক্টিভ করবে। রিলে অ্যাক্টিভ করলে এটা টান খাবে। এটা টান খাওয়ার সাথে সাথে এই দুটো রাস্তা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হলে মাইনাস এইভাবে চলে আসবে, প্লাস আগে থেকে ছিল। এই রিলেটা অ্যাক্টিভ হয়ে গেল, মানে এই কয়েলটা অ্যাক্টিভ হয়ে গেল। এই কয়েলটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এটা খুলে যাবে। আর এটা খুললে দেখতে ঠিক এই ধরনের মনে হবে। এই যে এই রাস্তাটা কি হয়ে গেল? ওপেন হয়ে গেল। তাহলে এই জায়গাটায় ছিল সার্কিট ব্রেকার। এই যে সার্কিট ব্রেকার যখন হেভি কারেন্ট ফ্লো হবে, তখন যে সার্কিট ব্রেকার খুলবে, এ খুলতে গেলে এই জিনিসটা কার কার সহযোগিতার প্রয়োজন? একটা ট্রিপ কয়েল লাগবে। ওই ট্রিপ কয়েলটাকে অ্যাক্টিভ করার জন্য একটা কন্টাক্ট লাগবে। এই কন্টাক্টটা হচ্ছে রিলের কন্টাক্ট। আর রিলে কার থেকে পাবে? একটা সিটি থেকে সিগন্যাল পাবে। এই হচ্ছে যে মেকানিজম, বা এই হচ্ছে প্রসিডিউর। এটা নিয়ে আমরা এর আগে অনেক কথা বলেছি। তা আমাদের আজকের যে ক্লাস, এই যে রিলে যেটার কথা বলছি, এইখানে যে রিলেটা লাগানো আছে, এই যে রিলে, এই রিলে নিয়েই হচ্ছে আমরা একটু পড়াশোনা করব। তো এই ধরনেরই প্রোটেক্টিভ রিলে ইজ এ ডিভাইস। এই প্রোটেক্টিভ রিলেটা হচ্ছে একটা ডিভাইস দ্যাট ডিটেক্টস, যেটা কিনা ডিটেক্ট করে। মানে আহ, আমরা যে বলি না, যে কোনো কিছু ডিটেক্ট করা। ডিটেক্ট করা মানে হচ্ছে যে, আমরা যদি বাংলায় বলতে চাই, এটার অর্থ
যে কোনো কিছু খুঁজে বের করা বা কোনো কিছু অনুসন্ধান করা, কোনো কিছু পাওয়া, হ্যাঁ, সেটাকে ধরে ফেলে বা সেটাকে খুঁজে পায়, এই ধরনের আর কি ডিটেক্টের বাংলা যদি করি। প্রোটেক্টিভ রিলে ইজ এ ডিভাইস, প্রোটেক্টিভ রিলে হচ্ছে একটা ডিভাইস, কেমন, দ্যাট ডিটেক্টস, যে কিনা ডিটেক্ট করতে পারে দা ফল্ট, কাকে ডিটেক্ট করতে পারে, ফল্টকে, অ্যান্ড ইনিশিয়েট, এবং সাথে সাথে সে শুরু করে আর কি, কার্যক্রম শুরু করে, ইনিশিয়েট দা অপারেশন অফ দা সার্কিট ব্রেকার, তাহলে সে সার্কিট ব্রেকারের কার্যক্রমকে শুরু করে টু আইসোলেট, কি কার্যক্রম সেটা, আইসোলেট মানে আলাদা করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য, দা ডিফেক্টিভ এলিমেন্টস, যে অংশটুকুতে ফল্ট হয়েছে সেই অংশটুকুকে বলবো ডিফেক্টিভ এলিমেন্টস, মানে যেখানে ফল্ট সংঘটিত হয়েছে আর কি, যে লাইনটাতে ফল্ট হয়েছে সেই লাইনটাকে বলবো ডিফেক্টিভ এলিমেন্টস, ফ্রম, কার থেকে আলাদা করে, রেস্ট অফ দা সিস্টেম, বাকি যে আমার সিস্টেম ছিল, একটা সাবস্টেশনে তো শুধু একটা লাইন থাকে না, থাকে শুধু একটা লাইন না, 10-15টা লাইন থাকে, 20-30টা লাইন থাকে, 4-5টা ট্রান্সফরমার থাকে, তাহলে একটা লাইনের ফল্ট হয়েছে, তার মানে পুরো সাবস্টেশন তো নষ্ট করা যাবে না, তাহলে পুরো সাবস্টেশনে ফল্টি লাইন হলো একটা, আর বাকিরা সবাই হলো ভালো সিস্টেম, মানে বর্তমানে তাদের অবস্থা হচ্ছে ভালো, তাদের কোনো ফল্ট নাই। তাহলে এই একটা লাইনের জন্য যদি সবাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে এটা তো খারাপ সিস্টেম হয়ে যাবে। সেই জন্য আমার এই সার্কিট ব্রেকার কে কি করতে হবে, ওপেন করতে হবে, যে লাইনটা শুধু ফল্টি ঠিক ওই লাইনটারই সার্কিট ব্রেকারটা আমরা কি করব, ওপেন করে দিব। তো এই কাজটাই আমি আবার পড়ে শোনাচ্ছি। এ প্রোটেক্টিভ রিলে ইজ এ ডিভাইস, প্রোটেক্টিভ রিলে হচ্ছে একটা ডিভাইস দ্যাট ডিটেক্টস, যে কিনা ডিটেক্ট করতে পারে দ্য ফল্ট, ফল্টকে সে ডিটেক্ট করতে পারে, অ্যান্ড ইনিশিয়েট, এবং সে শুরু করে, কার্যক্রম শুরু করে, দ্য অপারেশন অফ সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকারের অপারেশনকে সে শুরু করায় টু আইসোলেট, আলাদা করার জন্য বা বিচ্ছিন্ন করার জন্য, দ্য ডিফেক্টিভ এলিমেন্ট, যে লাইনটা নষ্ট হয়েছে, ফল্ট হয়েছে, সেই লাইনটাকে ফ্রম দ্য রেস্ট অফ দ্য সিস্টেম, বাদ বাকি যত সিস্টেম ছিল, যত লাইন ট্রান্সফরমার ছিল, সবার থেকে ওই ফল্ট লাইনটাকে, ফল্টি লাইনটাকে আলাদা করার জন্যই সেই কার্যক্রমটা হাতে নেয়। এই হচ্ছে রিলের সংজ্ঞা। তা আমরা যদি বিস্তারিত যদি দেখি যে রিলে সম্পর্কে আরো কিছু কথাবার্তা যদি দেখি, তাহলে হচ্ছে প্রোটেক্টিভ রিলে কন্টিনিউয়াসলি মেজার, তাহলে এই প্রোটেক্টিভ রিলে সব সময় সে মেজার করতে থাকে, মাপতে থাকে, যে আমাকে বলা আছে 20 এম্পিয়ার হলেই ফল্ট হওয়ার জন্য, মানে ফল্ট হিসেবে ধরে নেওয়ার জন্য সে সব সময় দেখে 20 হলো কিনা, হলো কিনা, হলো কিনা, কন্টিনিউয়াসলি সে দেখতে থাকে যে 20 এম্পিয়ার তার এখানে আসলো কিনা। তো সে কথাই বলছে যে প্রোটেক্টিভ রিলে কন্টিনিউয়াসলি মেজার, সে সব সময় সেটাকে মেজার করতে থাকে দ্য ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস। তাহলে আমরা যে শুধুমাত্র কারেন্ট নিয়ে কথা বলছি, মানে রিলেকে বোঝানোর স্বার্থে আমরা ওভার কারেন্ট রিলে নিয়ে কথা বলছি, এমনও হতে পারে যে ওভার ভোল্টেজ রিলে থাকতে পারে, তারপরে হচ্ছে ফেজ অ্যাঙ্গেল থাকতে পারে, তারপরে ফেজ রিলে থাকতে পারে, বিভিন্ন প্রকার রিলে আছে যেগুলো আমরা আরো ধীরে ধীরে শিখতে থাকবো। তো এখন যে জিনিসটি বলতে চাচ্ছি যে সে কন্টিনিউয়াসলি মেজার করে, তো ওভার কারেন্ট রিলে কি মেজার করবে, কারেন্ট মেজার করবে। আচ্ছা, ওভার ভোল্টেজ রিলে তার কি কারেন্ট মেজার করে কোনো মানে তার কোনো তো কাজ নাই, তাই না? যে কারেন্টের রিলে কারেন্ট মেজার করবে, ভোল্টেজের রিলে ওভার ভোল্টেজ হলো কিনা সেটা মেজার করবে। তাহলে আমি এই কথাই বলতে চাচ্ছি যে যে কাজে আমরা ব্যবহার করতে চাচ্ছি সে ঠিক ওইটাকেই মেজার করবে। যেমন আমরা যদি ওভার কারেন্ট রিলে লাগাই, সে সব সময় দেখবে কখন কারেন্ট বাড়লো, কখন কারেন্ট বাড়লো। আর যদি ওভার ভোল্টেজ রিলে লাগাই, তাহলে সে সব সময় দেখবে কখন ভোল্টেজ বাড়লো, কখন ভোল্টেজ বাড়লো। তো এই ধরনের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, মানে এই রিলে গুলো, এই প্রোটেক্টিভ রিলে, সেটা তো ভোল্টেজেরও হতে পারে, কারেন্টেরও হতে পারে, ফেজেরও হতে পারে, যে কোনো কিছু রিলে হতে পারে। তো সবার উদ্দেশ্যে বলা হচ্ছে যে প্রোটেক্টিভ রিলে গুলো কন্টিনিউয়াসলি মেজার করে, কি মেজার করে, দা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস। ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস মানে যার যেটা দরকার, ওভার কারেন্ট হলে সে কারেন্ট দেখবে, ওভার ভোল্টেজ হলে ভোল্টেজ দেখবে, ফ্রিকোয়েন্সি হলে ফ্রিকোয়েন্সি দেখবে, এক একজন এক একটা দেখতে থাকবে, ঠিক আছে? যে রিলে ওই কোয়ান্টিটিসটা সে দেখবে। কি কি কোয়ান্টিটিস আছে? সাজ এস কারেন্ট, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এন্ড ফেজ অ্যাঙ্গেল, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস। এই জিনিসগুলোকেই তারা দেখতে থাকে।
কে দেখে? ওভার কারেন্ট রিলে কারেন্টকে দেখে, ওভার ভোল্টেজ রিলে ভোল্টেজকে দেখে, ওভার অর আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে ফ্রিকোয়েন্সিকে দেখে, ফেজ অ্যাঙ্গেল রিলে অ্যাঙ্গেলকে দেখে। এইভাবে করে যে রিলে যে কাজে ব্যবহার করব এই কোয়ান্টিটিসকে তারা নিজেরা দেখতে থাকে যে বাড়লো কিনা বা কমলো কিনা এই বিষয়গুলো। which may change under fault condition through the change of one or more of these quantities. The protective relay or protection relay can detect the presence of fault. কি বলা হচ্ছে এখানে? which may change, যেটা কিনা পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে? আন্ডার ফল্ট কন্ডিশন। কে পরিবর্তন হয়? এই যে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস গুলো। মনে করেন ওভার কারেন্ট, আন্ডার ভোল্টেজ বা ওভার ভোল্টেজ, ওভার ফ্রিকোয়েন্সি রিলেগুলো সব সময় তাকায় আছে যে তার কোয়ান্টিটিস এর মধ্যে কোনো পরিবর্তন আসলো কিনা। এখন এই পরিবর্তনটা কখন আসবে? মনে করেন 132 কেবি, 132 কেবির জায়গায় 140 কখন হবে? তার মধ্যে ওভার ভোল্টেজ ক্রিয়েট হলে, ফল্ট ক্রিয়েট হলে তারপরেই তো হবে। আচ্ছা, যেখান দিয়ে ভিতরে 100 এম্পিয়ার যেতে পারে, আপনি বলে দিয়েছেন যে 100-র উপরে যাওয়া যাবে না, সেখানে যদি 1000 যায়, তার মানে ওভার কারেন্ট ক্রিয়েট হয়েছে, তার মানে ফল্টের জন্যই তো ক্রিয়েট হয়েছে। এই কথাই বলা হচ্ছে যে এই এই জিনিসগুলো কখন পরিবর্তন হবে? হুইচ মে চেঞ্জ, এগুলো চেঞ্জ হবে আন্ডার ফল্ট কন্ডিশন। যখন ফল্ট হবে তখনই এই ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস গুলোর পরিবর্তন হবে থ্রু দ্য চেঞ্জ অফ ওয়ান অর মোর অফ দিস কোয়ান্টিটিস। এমনও হতে পারে যে এক বা একাধিক কোয়ান্টিটিস একসাথে পরিবর্তন হয়েছে, হতে পারে। যেমন কোন একটা লাইনে দেখা যাচ্ছে ভোল্টেজ কমে গিয়েছে, কারেন্ট হঠাৎ করে হচ্ছে আপনার ওভার কারেন্ট, মানে ফল্টের কারণে ওভার কারেন্ট যাচ্ছে, কোন একটা ফেজে ভোল্টেজ 0 হয়ে গেছে বা ফ্রিকোয়েন্সি খুব করে বেড়ে গেছে, মানে এক বা একাধিক কোয়ান্টিটির এই পরিবর্তনটা হতে পারে। সেটাই বলছে থ্রু দ্য চেঞ্জ ওয়ান অর মোর অফ দিস কোয়ান্টিটিস। এক বা একাধিক এই কোয়ান্টিটি গুলোর এক বা একাধিক যে কোনো জিনিসের পরিবর্তন আসতে পারে। তখন কি করবে? দ্য প্রোটেকশন রিলে ক্যান ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ফল্ট। তখন প্রোটেকশন রিলে বুঝে নিবে যে আগে ছিল ভালো, এখন যেহেতু তার মধ্যে পরিবর্তন আসছে, এখন যেহেতু সে বেশি জিনিসটা দিচ্ছে, তার মানে তার মধ্যে ফল্ট তৈরি হয়েছে, ফল্টের উপস্থিতি সে ডিটেক্ট করবে। ইটস টাইপস এন্ড লোকেশন। এই ফল্টটা কি ধরনের ফল্ট? এটা কি ওভার ভোল্টেজ? এটা কি ওভার কারেন্ট? এটা কি হাই ফ্রিকোয়েন্সি? এই ধরনের কি টাইপস এর ফল্ট এটা, এবং এটার ফল্টের লোকেশনটা কোথায়, এটা কোন জায়গায় ফল্টটা হয়েছে, সেটা কি ট্রান্সফরমারের ভিতরে হয়েছে নাকি বাইরে হয়েছে নাকি ট্রান্সমিশন লাইনে হয়েছে, কোথায় হয়েছে, ফল্টের লোকেশনটাও সে ডিটেক্ট করতে পারে। হ্যাভিং ডিটেক্টস দ্য ফল্ট রিলে অপারেটস টু ক্লোজ দ্য ট্রিপ কয়েল। আমি আগেও বলেছি যে যখন এই ডিটেকশনটা কমপ্লিট হবে, যে ফল্টটা ডিটেক্ট হয়ে গেছে, তখন রিলে অপারেটস, রিলে অপারেট করবে। আর রিলে অপারেট করা মানে ওই যে ট্রিপ কয়েলের ওই পার্টটাকে ক্লোজ করে দেয়া, ক্লোজ দ্য ট্রিপ কয়েল এন্ড রেজাল্ট। এটা রেজাল্ট কি হবে ট্রিপ কয়েল ক্লোজ হলে? ইন অপারেশন দ্য সার্কিট ব্রেকার কন্টাক্ট, সার্কিট ব্রেকারের কন্টাক্ট ওপেন হয়ে যাবে। এই অপারেশনটা এটার রেজাল্ট হিসেবে দেখা যাবে। ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টস অফ প্রোটেক্টিভ রিলে। তাহলে কি কি রিকোয়ারমেন্ট, একটা প্রোটেক্টিভ রিলের কি কি জিনিস থাকতে হবে, এই জিনিসটুকু আমাদের জানতে হবে। মানে একটা আমরা যে প্রোটেক্টিভ রিলে সিলেক্ট করব, বাজার থেকে যে কিনে আনবো, কি ধরনের প্রোটেক্টিভ রিলে আমরা কিনবো, এই জিনিসটা আমাদেরকে এখানে দেখতে হবে। তো মজার বিষয় হচ্ছে আজকে আমি মানে যে গ্রিডে হচ্ছে পদায়ন হয়েছি, সেই গ্রিডে আমাকে এখনো ড্রয়িং ট্রয়িং কোনো কিছু দেওয়া হয়নি। তো আমাকে এক গাদা অনেকটা ধরেন 50টা বইয়ের সমান ড্রয়িং বই দেওয়া হবে। তো এই সবগুলো ড্রয়িং দেখে দেখে হচ্ছে প্রতিটি পৃষ্ঠার প্রতিটি অক্ষর দেখে দেখে হচ্ছে পুরো গ্রিডটা মিলিয়ে নিতে হবে যে সব জায়গায় ঠিকঠাক মতো করেছে কিনা। এগুলো যেহেতু পাইনি, আমি আজকে গিয়েছি, গিয়ে জাস্ট কয়েকটা ডোর ওপেন করেছি, ওপেন করে দেখি যে সব মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে, এখনো গ্রিড চালু হয়নি। তো এই বিষয়গুলো কেন বললাম কথাটা, যে আপনি যখন কোনো একটা জিনিস বুঝে নিবেন, মানে এই যে সিলেকশন, এই যে কোন ধরনের রিলে
আপনি কিনতে যাবেন, কোন ধরনের রিলে সিলেকশন করবেন, এগুলো কিন্তু আপনার ক্রাইটেরিয়া গুলো জানা থাকতে হবে। যদি জানেন আপনি সঠিক কোনটা ভালো রিলে সেটা বুঝতে পারবেন। তো এই কথাটা বলার অর্থ হচ্ছে আমি সেখানে দেখলাম যে অত্যন্ত নিম্নমানের কিছু জিনিস, মানে ভালো জিনিসের মধ্যখানে ছোট ছোট দুই এক জায়গায় নিম্নমানের কিছু জিনিস ঢুকিয়ে বসে রাখছে। তো এখন এগুলো ডিফেক্ট লিস্টে চলে আসবে। হ্যাঁ, এগুলো নষ্ট, এগুলো যদি আমি বুঝে নিই তাহলে এটা হচ্ছে নীতি বিরুদ্ধ কাজ হয়ে যাবে। তো এখন বিষয়টা ঠিক এরকম যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনাকে এই বিষয়গুলো জন্য সবসময় রেডি থাকতে হবে, যে আপনাকে হয়তো এগুলোর সম্মুখীন হতে হবে। তো সেই জন্য আগে এই জিনিসগুলো জেনে নিতে হবে যে কি কি জিনিস আমাকে দেখে নিতে হবে। ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট অফ প্রোটেক্টিভ রিলে, একটা রিলে নির্বাচনের জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন, নাম্বার 1 সিলেক্টিভিটি। তাহলে একটা রিলের সিলেক্টিভিটি বলতে কি বোঝায়? ইট ইজ দ্য অ্যাবিলিটি টু ডিটেক্ট and isolate the faulty part only without affecting the healthy parts of the system, known as discrimination. বলা হচ্ছে সিলেক্টিভিটি, সে সিলেক্ট করতে জানতে হবে যে দিস ইজ দ্য ফল্ট এবং এটাকে আমার রিমুভ করতে হবে। এই কথাই বলা হচ্ছে ইট ইজ দ্য অ্যাবিলিটি, তার মধ্যে এই যোগ্যতা থাকতে হবে, রিলের মধ্যে এই যোগ্যতা থাকতে হবে টু ডিটেক্ট করার যোগ্যতাটা থাকতে হবে এন্ড আইসোলেট দ্য ফল্টি পার্ট, সে যেন যেটা ফল্ট হয়েছে ঠিক ওই ফল্টি পার্টটাকে আইসোলেট বা আলাদা করার মতো তার মধ্যে ডিটেক্ট করার ক্ষমতা থাকতে হবে। এন্ড অনলি উইদাউট এফেক্টিং দ্য হেলদি পার্ট। হেলদি পার্ট মানে হচ্ছে যে ফল্টি ছাড়াও আরো অনেক ভালো লাইন ছিল, সেখানে ট্রান্সফরমার ছিল, আরো অনেকগুলো ট্রান্সমিশন লাইন ছিল যারা ভালো, ওই হেলদি পার্ট বা ওই হেলদি লাইনগুলোকে কোনো ধরনের এফেক্ট করা যাবে না, তারা তাদের মতো থাকবে। এই লাইনটা ফল্ট হয়েছে ঠিক এই লাইনটাকে বন্ধ করতে হবে, এই রিলের এই ধরনের ক্ষমতা থাকতে হবে ডিটেক্ট করা। এমনও যদি হয় যে লাইনের ফল্ট হয়েছে এখানে কিন্তু ট্রিপ করে বসে আছে যেটা ভালো লাইন সেটা, তো এই ধরনের রিলে তো আমরা চাই না, তাই না? আমরা চাই যে এই রিলেটা যেন সে ডিটেক্ট করতে পারে এই লাইনেই সমস্যা, এই লাইনটাকেই বন্ধ করব আমি, এই ধরনের যেন ডিটেকশনটা তার মধ্যে থাকে। তো এটাকে বলা হয় সিলেক্টিভিটি। এখন এই শব্দগুলো কেন আনছি, এই যে দেখেন অলসো নোন অ্যাজ ডিসক্রিমিনেশন। এখন পরীক্ষার হলে কখনো যদি আপনি 2022 সালের কোনো একটা পরীক্ষার হলে, বুয়েটের পরীক্ষার হলে পেলেন যে হোয়াট ইজ দ্য রিলে ডিসক্রিমিনেশন, হোয়াট ইজ দ্য রিলে ডিসক্রিমিনেশন, বলেন তো। এখন বাইরে হইয়া বলবেন যে আমি তো কখনো পড়ি নাই, আমি তো কখনো চোখে দেখি নাই। ঠিক আছে, দেখে নেন, এই সিলেক্টিভিটির অপর নাম হচ্ছে ডিসক্রিমিনেশন। মানে সে ডিসক্রিমিনেশন, আমরা বলি না যে জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন মানে হচ্ছে আমাদের যেরকম নারী আছে, পুরুষ আছে, তৃতীয় লিঙ্গ আছে, এই যে আমরা হচ্ছে নারীর প্রতি একটা আচরণ করলাম, পুরুষদের প্রতি আর এক আচরণ করলাম, এই বিষয়বস্তুগুলোকেই তো আমরা বলি জেন্ডার ডিসক্রিমিনেশন। আমি আর ভেঙে বলছি না, আপনারা বুঝে নেবেন। তো এখন বিষয়টা ঠিক এরকম, সে একটা রিলেট ডিসক্রিমিনেশন মানে কি, এটা হেলদি, এটা ফল্টি, এটা এই এই বিষয়গুলোকে সে ডিসক্রিমিনেট যেন করতে পারে, সে যেন আলাদা আলাদা করতে পারে। এটা যে আলাদা জিনিস, এটা হেলদি জিনিস, এটা যে ফল্টি জিনিস, এই জিনিসটা সে ডিসক্রিমিনেট করার মধ্যে তার মধ্যে যোগ্যতা থাকতে হবে। এই কথায় বলা হচ্ছে যে সিলেক্টিভিটির অপর নাম কিন্তু ডিসক্রিমিনেশন। কেমন এইটা আসতে পারে? আচ্ছা, সেন্সিটিভিটি কি? সেন্সিটিভিটি, রিলের সেন্সিটিভিটি কাকে বলে? ইট ইজ দ্য অ্যাবিলিটি টু ডিটেক্ট দ্য স্মলেস্ট ফল্ট এন্ড ভ্যালু অফ অ্যাকচুয়েটিং কোয়ান্টিটিস। একদম দেখা যাচ্ছে যে মনে করেন ছোট্ট একটা ফল্ট হয়েছে, ছোট্ট ফল্ট, কেমন বড় ফল্ট হয়েছে, মনে করেন তার ছিঁড়ে পড়ে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় ফল্ট। এখন এটা না হয়ে দেখা যাচ্ছে একটা তারের সাথে হালকা করে একটা গাছ বাড়ি লাগলো, আবার চলে আসলো। এই যে গাছ যে তারের মধ্যে যে বাড়ি লাগলো, এটাও তো একটা ফল্ট, তাই না? এটাও একটা ফল্ট। এই যে ছোট ছোট যদি কোনো ফল্ট হয়, হঠাৎ করে একদম সামান্য অ্যাম্পিয়ার ভেরিয়েশন হয়েছে, এই ধরনের ফল্টে যদি আপনার রিলে যদি কাজ না করে তখন কিন্তু বিপদ আছে। এই জন্য এই রিলেগুলোর সেন্সিটিভ হতে হবে, যে একদম হালকা না, আরো যদি খুব কম সময়ের জন্য যদি ফল্ট কারেন্ট প্রবাহিত হয় সে যেন সেন্স করতে পারে। এই জন্য এটাকে বলা হয় রিলের সেন্সিটিভিটি। এই সেন্সিটিভিটি হাই হতে হবে, ভালো হতে হবে। ইট ইজ দ্য অ্যাবিলিটি টু ডিটেক্ট স্মলেস্ট ফল্ট ভ্যালু অফ অ্যাকচুয়েটিং কোয়ান্টিটিস। কেমন অ্যাকচুয়েটিং কোয়ান্টিটিস মানে হচ্ছে যেই টাইমে রিলেটা অপারেট করা শুরু করবে, যেই ভ্যালু পেলে রিলেটা অপারেট করবে, ঠিক ওই ভ্যালুর মধ্যে হচ্ছে খুব সামান্যতম যদি ফল্ট হয় তাহলে সে সেটা যেন সিলেক্ট করতে পারে, সেটা হচ্ছে তার সেন্সিটিভিটি। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো স্পিড। ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ রিমুভিং এ ফল্ট অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। মনে করেন কোনো একটা ফল্ট হলো, আপনার রিলে কাজ করে, রিলে ভালো, কিন্তু ফল্ট হলো
রিলে চুপ করে গণা শুরু করলো, 1 2 3 4 5 সেকেন্ড পরে গিয়ে রিলে ওপেন করে দিল। ততক্ষণে যা যা পুরে ফুটে যাওয়া পুরো গ্রিড নষ্ট হয়ে চলে যাবে। আমি এই ধরনের রিলে চাই না। রিলে সব ভালো, দেখেন রিলে ফল্ট যে সেটা বুঝলো, রিলে সেন্সিটিভ সেটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তার টাইমটা বেশি লাগে। এই ধরনের রিলে আমরা চাই না। টাইম লাগতে হবে খুব কম, অ্যাজ কুইক অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব ফলটাকে একদম মিলি সেকেন্ডের ভিতরে ফলটাকে রিমুভ করার ক্ষমতা থাকতে হবে, তার মানে স্পিড। আচ্ছা, এখন আসেন এই স্পিড নিয়ে কথা বলতে গেলে এখানে কিছু জিনিস উঠে আসে। টোটাল ফল্ট ক্লিয়ারিং টাইম, এখন এই স্পিডটা কেমন হবে, কত দ্রুত হবে, এই বিষয়গুলোকে যখন আপনি হিসাবে নিকাশ নিয়ে আসবেন তখন কিছু জিনিস আসে যে টোটাল ফল্ট ক্লিয়ারিং টাইম কি জিনিস। একটা ফল্ট হলো, এই ফল্টটাকে হ্যাঁ আপনার রিলে প্রথমে সিটির কাছে গেল, সিটি ফল্টটাকে বুঝতে পারলো, সিটি একটা সিগন্যাল পাঠালো রিলেকে, রিলে সেটা বুঝতে পারলো, রিলে অপারেট করলো, অপারেট করার পরে সেই রিলে একটা ট্রিপ কয়েলকে ক্লোজ করলো, ক্লোজ করার পরে ট্রিপ কয়েলও বুঝলো হ্যাঁ আমি ক্লোজ হয়েছি, তারপরে ট্রিপ কয়েল অ্যাকশনে গেল, এরপরে ব্রেকারের কাছে গেল, ব্রেকার হ্যাঁ ওপেন হতে হবে, আচ্ছা ওপেন হচ্ছি, সে ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পরে তারপরে কি হলো, শেষে সেখানে আগুন ধরলো, স্পার্ক তৈরি হলো, হ্যাঁ এই স্পার্ক বা সেই অগ্নিস্ফুলিঙ্গ গুলোকে সেখান থেকে আমরা রিমুভ করার ব্যবস্থা নিলাম, রিমুভ হলো, আর্ক নির্বাপিত হয়ে গেল, ফাইনালি ব্রেকার ওপেন হলো। এই যে কথাগুলো বললাম, এই পুরো কথাগুলোর জন্য, এই পুরো কাজের জন্য যে সময় লাগবে সেটার নাম হচ্ছে দ্য টোটাল ফল্ট ক্লিয়ারিং টাইম। ফল্ট শুরু হওয়ার থেকে শুরু করে সার্কিট ব্রেকার ওপেন হওয়া পর্যন্ত যে টাইম, সেটাই হচ্ছে টোটাল ফল্ট ক্লিয়ারিং টাইম। তাহলে আমরা সেখানে দুটো পার্ট দেখতে পারি, একটা হচ্ছে রিলের অংশ আর একটা হচ্ছে সার্কিট ব্রেকারের অংশ, একটা হচ্ছে রিলের অংশ আর একটা হচ্ছে সার্কিট ব্রেকারের অংশ। তাহলে এই দুটো পার্টকে আমরা এখানে আলাদা করব, একটা হচ্ছে প্রোটেকশন স্পিড, প্রোটেকশন স্পিড, আর একটা হচ্ছে ব্রেকার স্পিড। একটা হচ্ছে প্রোটেকশন স্পিড যোগ ব্রেকার স্পিড। প্রোটেকশন স্পিড মানে সিটি থেকে সেন্স পাওয়ার পর পর রিলে কত সময় লাগলো এই ট্রিপ কয়েলের কন্টাক্টটাকে ক্লোজ করার জন্য, কত সময় লাগলো। আমরা একটু আগের পৃষ্ঠায় যাই, এই যে এই সিটি থেকে সেন্স পাওয়ার সাথে সাথে এই কন্টাক্টটাকে ক্লোজ করতে, এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় আমি অন্য কালার নিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। এই জায়গায় সিটি থেকে সেন্স পাওয়ার পর রিলে এই কন্টাক্টটা ক্লোজ করতে কত সময় লাগলো, এটা হচ্ছে প্রোটেকশন টাইম। প্রোটেকশন টাইম কেমন, এটা হচ্ছে কি প্রোটেকশন টাইম। আচ্ছা আমি 1 মিনিট আসছি, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে। আচ্ছা সরি, তো এটা এই টাইমটাকে মানে সিটি থেকে সেন্স পেলো, পাওয়ার পর রিলে অ্যাকশনে গেল, এই যে রিলে অ্যাকশনে গিয়ে এইটাকে ক্লোজ এই পর্যন্ত যে টাইমটা লাগলো সেটার নাম হচ্ছে প্রোটেকশন টাইম। ব্রেকার টাইম কি, এটা ক্লোজ হওয়ার পর পর এই ট্রিপ কয়েল ক্লোজ, এই ট্রিপ কয়েল এটা যখন ক্লোজ হলো, এই ট্রিপ কয়েল পাওয়ার পেলো, ট্রিপ কয়েল পাওয়ার সাথে সাথে এই ব্রেকারটাকে সে টান দিল, এই ব্রেকারের মধ্যে আর্ক তৈরি হলো, আর্ক এগুলো দূরীভূত হলো। এই যে প্রসিডিউর মানে এখানে ক্লোজের পর থেকে এই ট্রিপ কয়েল সহ এই ব্রেকার একদম কমপ্লিট ওপেন হওয়া পর্যন্ত যে টাইম, সেটার নাম হচ্ছে ব্রেকার টাইম। তাহলে এই ব্রেকার টাইম প্লাস প্রোটেকশন টাইম, এই দুটোকে একসাথে আমরা যদি বলি টোটাল ফল্ট ক্লিয়ারিং টাইম। এই কথাটাই আমি বলছিলাম যে ব্রেকার প্রোটেকশন স্পিড প্লাস ব্রেকারের স্পিড, এখন এই দুইজনের স্পিড টোটালটাকে আমরা যদি একসাথে করতে পারি তার টোটাল ফল্ট ক্লিয়ারিং টাইমকে পাওয়া যাবে। আচ্ছা প্রোটেকশন স্পিডের অপর নাম কি, রিলে টাইম আর কি, মানে রিলেটা কাজ করতে কতক্ষণ লাগলো এটার নাম হচ্ছে রিলে টাইম। এটা কিন্তু অপর নাম, কেমন প্রোটেকশন স্পিডও থাকতে পারে, রিলে টাইমও থাকতে পারে। আচ্ছা ব্রেকার স্পিড কাকে বলে, সিভি ফল্ট ক্লিয়ারিং টাইম, মানে সার্কিট ব্রেকারটা
ফল্টটাকে রিমুভ করার জন্য ওপেন হয়ে আর্ক নিভাই টিভাইয়া তার কমপ্লিট ওপেন হতে যে টাইমটা লাগছে সেটা হচ্ছে সার্কিট ব্রেকারের ফল্ট ক্লিয়ারিং টাইম, সেটাই হচ্ছে ব্রেকার স্পিড। ঠিক আছে, এই দুজনের অপর নাম এটা। আচ্ছা, এখন আসেন এই যে রিলে টাইম বলতেছি, এই রিলে টাইমের সংজ্ঞা কি হবে? টাইম বিটুইন ফল্ট ইনস্ট্যান্ট অফ দ্য ক্লোজার অফ রিলে কন্টাক্ট। মানে সহজ কথায় ইনস্ট্যান্টেনিয়াস যে ফলটা হলো, মানে তাৎক্ষণিক যে হঠাৎ করে ফলটা আসলো, ফলটা আসার পর থেকে ব্রেকার এই রিলের যে কন্টাক্ট আছে, রিলে কন্টাক্টটা ক্লোজ হওয়ার আগ পর্যন্ত যে টাইমটা লাগলো সেই টাইমকে বলবো রিলে টাইম। আমি বলে ফেলেছি অলরেডি কথাটা। সার্কিট ব্রেকার ক্লোজার টাইম কি? সিবি ফল্ট ক্লিয়ারিং টাইম বা সার্কিট ব্রেকার ক্লোজিং টাইম, এটা কি জিনিস? অলরেডি বলেছি যে সার্কিট ব্রেকার কমপ্লিট ওপেন হওয়া পর্যন্ত যে টাইম লাগবে। টাইম টেকেন বাই এ অপারেটিং মেকানিজম, সার্কিট ব্রেকারের যে অপারেটিং মেকানিজম সেটা ওপেন হবে, সেটার জন্য একটা সময় লাগবে। টু ওপেন সার্কিট ব্রেকার কন্টাক্ট, সার্কিট ব্রেকার কন্টাক্টটাকে ওপেন করবে, এন্ড ফাইনাল আর্ক এক্সটেনশন, এবং ফাইনালি সেখানে কোনো ধরনের আর্ক যেন না থাকে, এইভাবে আর্ক একদম রিমুভ করা পর্যন্ত যে টাইমটা লাগবে সেটাই হচ্ছে আপনার সিবি ফল্ট ক্লিয়ারিং টাইম বা সার্কিট ব্রেকারের ফল্ট ক্লিয়ারিং টাইম। আর এই দুটো টাইমকে এক করলে টোটাল ফল্ট ক্লিয়ারিং টাইম পাওয়া যায়। এখন এই হলো স্পিড নিয়ে যেহেতু কথা বলেছি যে সে কত স্পিডে কাজ করবে, সেই জন্য দু চারটি কথা বলে ফেললাম স্পিড সম্পর্কিত। এখন যে জিনিসটি আমরা শিখবো সেটা হচ্ছে রিলায়েবিলিটি। এখন বিশ্বস্ততা, এই সার্কিট ব্রেকারের বিশ্বস্ততা কি জিনিস, এটার প্রতি আমরা কি পরিমাণ রিলায়েবল থাকতে পারি। যদি এমন হয় যে সার্কিট ব্রেকার আপনি কিনে নিয়ে আসছেন, যে সে 5-6 বার ঠিক কাজ করে, হঠাৎ করে একবার কাজ করে না, ঠিক আছে, এই ধরনের সার্কিট ব্রেকার তো আমরা চাই না। চাই কি বলেন, যে হঠাৎ মাঝে মধ্যে কাজ করে না। তো এই ধরনের যদি যে গাড়ির একটা অ্যাড ছিল কোনো এক সময়, যে গাড়ি খুবই ভালো 99.99% ওকে, কিন্তু মাঝে মধ্যে ব্রেক ধরে না, ঠিক আছে, এই ধরনের কোন একটা টেলিভিশনে অ্যাড ছিল, আপনারা এই রিসেন্ট খুব সম্ভবত আমি অ্যাডটা দেখেছিলাম কখন জানি, যে মাঝে মধ্যে ব্রেক ধরে না। তাহলে এখন এই মাঝে মধ্যে যদি গাড়ি ব্রেক না ধরে, তাহলে গাড়ির কি অবস্থা হবে, যাত্রীর কি হবে? হ্যাঁ, নিশ্চিত সে বিপদগ্রস্ত হবে। ঠিক এই ধরনের রিলে তো আমরা চাই না, যে সবসময় কাজ করে ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে কাজ করে না, এই ধরনের রিলে আমাদের দরকার নেই। আমাদের হচ্ছে রিলায়েবল থাকতে হবে 100%। ইট শুড নট ফেল, এটা কখনোই ফেল করতে পারবে না, এটা কখনোই ফেল করতে পারবে না। ফল্ট যখন হবে, টু অপারেট ফল্ট ইন দা প্রোটেক্টেড জোন, তাকে যে জোনের জন্য সিলেক্ট করা হয়েছে, যে আপনি এই ট্রান্সমিশন লাইনটাকে দেখবেন, যে রিলেটাকে বলে দেয়া হয়েছে যে ট্রান্সমিশন লাইনের জন্য ডেডিকেটেড করে দেয়া হয়েছে, ওই জোনের মধ্যে যদি কোনো ফল্ট হয় সে কখনোই ফেল করতে পারবে না। এই ধরনের রিলায়েবল থাকতে হবে, রিলায়েবিলিটি 100% থাকতে হবে। সিকিউরিটি কি? ইট শুড নট অপারেট ফর এ ফল্ট আউটসাইড দ্য প্রোটেক্টেড জোন। তাকে বলা হয়েছে যে ট্রান্সফরমারের ট্রান্সমিশন লাইনের যদি কোনো ফল্ট হয় তারপরে অপারেট করার জন্য তাকে বলে দেওয়া হয়েছে। এখন সে হয়েছে ওইদিকে একটা ট্রান্সফরমার নষ্ট হয়েছে, ট্রান্সফরমার ফল্ট হয়েছে, সে অপারেট করে বসে আছে। এই ধরনের রিলে আমরা চাই না, যে আরেকজন ফল্ট হয়েছে সে অপারেট করবে, এই ধরনের রিলে আমার দরকার নেই। তাকে যে কাজের জন্য নিযুক্ত করা হয়েছে ঠিক যেন ঠিক ওই কাজটাই করে, বাইরের তার পাশের জনের যদি ফুটে উড়েও যায় তারপরে সে সেদিকে যেন না তাকায়, ঠিক আছে। তাহলে সিকিউরিটি থাকতে হবে। সিকিউরিটিটা কি? ইট শুড নট অপারেট, এটা কখনোই অপারেট হবে না ফর এ ফল্ট আউটসাইডের অন্যের কোনো ফল্ট হলে সে যেন অপারেট না করে প্রোটেক্টেড জোনের ভিতরে অন্যের কোনো ফল্ট যদিও হয় সে যেন অপারেট না করে। এখন আসেন, এই যে কিছুক্ষণ আগে বলে ফেলেছি অলরেডি, যে কথাটা বারবার আসছে, তারপর আমি আবার দেখাচ্ছি যে সিকোয়েন্স অফ অপারেশন ডিউরিং অ্যাবনর্মাল কন্ডিশন। যখন একটা অ্যাবনর্মাল কন্ডিশন হবে, হ্যাঁ, যখন একটা ফল্ট সংঘটিত হবে, তখন কোনটা আগে কোনটা পরে হবে, কিভাবে ধাপটা হবে। প্রথমে ফল্ট অকার, একটা ফল্ট সংঘটিত হলো, মনে করেন একটা আর্থ ফল্ট হোক, ওভার কারেন্ট হোক, বেশি কারেন্ট যাচ্ছে আর কি ট্রান্সমিশন লাইনের ভিতর দিয়ে, বেশি পরিমাণ কারেন্ট যাচ্ছে, কোন একটা ফিডারের ভিতর দিয়ে বেশি পরিমাণ কারেন্ট যাচ্ছে, তার মানে ফল্ট হয়েছে। রিলে সেটাকে বুঝতে পারবে কিভাবে? সিটির মাধ্যমে সিটি বলে দিবে যে বেশি কারেন্ট যাচ্ছে, কিন্তু এই সিটির মাধ্যমে রিলে সেটাকে সেন্স করবে। সেন্স করার পরে দা ফল্ট, মানে ফল্টটাকে সেন্স করবে এন্ড ক্লোজ দা ট্রিপ সার্কিট। তাহলে ট্রিপ কয়েলের যে সার্কিটটা আছে সেটাকে সে ক্লোজ করবে।
এই গেল 2 নাম্বার কাজ। 3 নাম্বার কি হবে, এনার্জাইজ দ্য ট্রিপ কয়েল। ট্রিপ কয়েল ক্লোজ হওয়ার সাথে সাথে ট্রিপ কয়েল অ্যাক্টিভ হবে বা এনার্জাইজ হবে, মানে ভোল্টেজ পেয়ে গেল, প্লাস মাইনাস পেয়ে গেল ট্রিপ কয়েল, তাহলে ট্রিপ কয়েল এনার্জাইজড হবে। ফোর্সেস দ্য সার্কিট ব্রেকার কন্টাক্ট, সে এনার্জাইজ হওয়ার পর কি করবে, সার্কিট ব্রেকারের কন্টাক্টকে প্রেসার ক্রিয়েট করবে, মানে ফোর্স ক্রিয়েট করবে টু সেপারেট, আলাদা হয়ে যাওয়ার জন্য, আইসোলেট হওয়ার জন্য সে ফোর্স ক্রিয়েট করবে। এন্ড আর্ক ইজ স্ট্রাকড বিটুইন দেম, যখন আইসোলেট হতে যাবে তখন সেখানে আর্ক উৎপন্ন হবে। এন্ড আর্ক ইজ এক্সটিংগুইশড এন্ড ফল্ট ইজ ক্লিয়ার। আর্ক কিভাবে রিমুভ হবে সেখানে অলরেডি সার্কিট ব্রেকারে আমরা পড়েছি, অনেক মেকানিজম আমরা দিয়ে রেখেছি। হ্যাঁ, বিস্তারিত আমরা জানি যে কিভাবে আর্ককে সেখান থেকে দূরীভূত করতে হয়। তো সে আর্ক দূরীভূত করার জন্য মেকানিজম যেহেতু সার্কিট ব্রেকারে দেওয়া আছে, আর্ক তৈরি হওয়ার সাথে সাথে আর্ক এক্সটিংগুইশ হয়ে যাবে সেই মেকানিজমের মাধ্যমে, এন্ড ফল্ট ক্লিয়ার, এটা ওপেন হয়ে গেল মানে ফল্ট শেষ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে এই সিকোয়েন্স অপারেশনে একটা সার্কিট ব্রেকার হ্যাঁ ওপেন হয় অ্যাবনর্মাল কন্ডিশনে। এইটা অনেক সময় আসতে পারে যে রিলের অ্যাবনর্মাল কন্ডিশনে বা ফল্টি কন্ডিশনে রিলের কাজ বর্ণনা করো, রিলে কিভাবে কাজ করে এ বর্ণনা করো, এই বিষয়টা হচ্ছে ঠিক এইভাবে 4টা ধাপে আপনারা দিয়ে দিতে পারেন আর কি। আচ্ছা, টাইপস অফ ওভার কারেন্ট রিলে। টাইপস অফ ওভার কারেন্ট রিলে, এই জিনিসটা একটু আমরা খেয়াল করব যে ওভার কারেন্ট রিলে, ওভার কারেন্ট মানে কি, কারেন্ট বেশি যাচ্ছে, এটাই তো, আর কিচ্ছু না। হ্যাঁ এটাই, যে কারেন্ট যদি কোনো লাইনের ভিতর দিয়ে, কোনো ফিডার হোক, লাইন হোক, ট্রান্সফরমার হোক, যদি বেশি কারেন্ট যায় তার নামই হচ্ছে ওভার কারেন্ট। এবং এটা যে রিলে দ্বারা করব সেই রিলে গুলোকে বলবো ওভার কারেন্ট রিলে। ওভার কারেন্ট রিলে সাধারণত 3 প্রকার। ঠিক আছে, কয় প্রকার, 3 প্রকার। আমরা একটু পরে দেখি। ডিপেন্ডিং আপন দ্য টাইম অফ অপারেশন, মানে সাধারণত আমাদের এটার উপর ডিপেন্ড করেই আমরা ওভার কারেন্ট রিলেটা ডিজাইন করি, যে সময়, যে কত সময় লাগবে। ওভার কারেন্ট রিলে মানে কি, কারেন্ট বেশি গেলে সে অপারেট করবে, এখন অপারেট করতে কত সময় লাগবে, কি ধরনের টাইম লাগবে নাকি টাইম লাগবে না, এই বিষয়গুলোর, এই বিষয়বস্তুকে আমরা যদি আমলে নিই তাহলে ওভার কারেন্ট রিলেকে 3 প্রকারে ভাগ করা যায় সময়ের উপর ভিত্তি করে। রিলে টাইমিং, the over current relay are classified as below. আমরা একটু দেখি নেক্সট পেজে গিয়ে যে কি কি। নাম্বার 1 হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ওভার কারেন্ট রিলে। ইনস্ট্যান্টেনিয়াস খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পল্লী বিদ্যুতের লাইনগুলোতে, তারপর হচ্ছে পিডিবির যে 33 কেবির লাইনগুলোতে খুব ব্যাপক হারে ব্যবহৃত হয় এই ইনস্ট্যান্টেনিয়াস ওভার কারেন্ট রিলে। 132 কেবি সিস্টেমেও আছে, কিন্তু মার্চ করা আছে, মানে অনেকগুলো রিলে একসাথে করা আছে আর কি। তো ইনস্ট্যান্টেনিয়াস ওভার কারেন্ট রিলে এটা কি? ইনস্ট্যান্টেনিয়াস রিলে আর ওয়ান, ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে এমন এক প্রকারের রিলে ইন হুইচ নো ইন্টারনাল টাইম ডিলে ইজ প্রোভাইডেড, এটা অপারেট করার জন্য কোনো সময়ের দরকার হয় না। আচ্ছা, আমরা একটু ইন্ডাকশন টাইপ একটা রিলে নিয়ে একটু দেখে আসি যে ইন্ডাকশন টাইপ রিলে গুলো কেমন হয়। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি,
আচ্ছা, অনেকটা এই ধরনের একটা ইন্ডাকশন টাইপ রিলের ভিতরের একটা মেকানিজম আমি আঁকার চেষ্টা করেছি। মনে করেন এখানে আরো অনেক কিছুই আছে আমি বোঝানোর জন্য, যে এই কয়েলটা, এই কয়েলটার নাম হচ্ছে মূলত ট্রিপ কয়েল। তো এই কয়েল কি অপেক্ষা করে? এই কয়েল অপেক্ষা করে এখানে প্লাস আসুক, এখানে মাইনাস আসুক, মানে একটা তার টার্মিনালে প্লাস আসবে, একটা মাইনাস আসবে। এই প্লাস মাইনাস যদি সে পায়, পাওয়ার সাথে সাথে কি হবে, এই যে এখানে একটা কোর দেখতে পাচ্ছেন আপনার, ই কোরের মতো একটা কোর, এই কোরটার গায়ের উপরে যেহেতু কয়েল পেঁচানো আছে, তার মানে এই কয়েলটাতে যদি প্লাস মাইনাস ডিসি ভোল্টেজ আসে, এই কোরটা, লোহার কোরটা চুম্বকে পরিণত হবে, চুম্বক হয়ে যাবে, তাই না? তড়িৎ চুম্বক, আমরা ট্রান্সফরমারের যে বেসিক এখান থেকেই শুরু, তড়িৎ চুম্বক দিয়ে শুরু। মানে লোহার গায়ের উপরে যদি কোনো কয়েল পেঁচাই দিই আর ওই কয়েলে যদি কোনো সাপ্লাই দিই, তাহলে ওই কয়েলে ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার কারণে এই লোহার টুকরাটা কিসে পরিণত হবে? চুম্বকে পরিণত হবে। তো এখানে আরো অনেক কোড টোড আছে, আমি বুঝানো এত কিছু বুঝাবো না, আমি শুধু একটুক আপনাকে বেসিকটা ধরাই দিতে চাচ্ছি, যে যখন এটা চুম্বক হবে তখন এই যে এখানে ডিস্ক আছে, এটা একটা ডিস্ক। আপনার ওই যে বাসা বাড়িতে যে মিটার ছিল না, এরকম মিটারের একটা ডিস্ক ঘুরে না, আগের আমলের যে মিটারের মধ্যে একটা চাকতি ঘুরে, ঠিক আছে? ওটা ঘুরলে বোঝা যায় যে রিডিং উঠতেছে, এরপরে একটা ডায়াল চেঞ্জ হয় নাম্বার। তো এই ধরনের একটা চাকতি বা ডিস্ক আছে। তো এটা যদি চুম্বক হয়, এই চাকতিটা ঘুরে, ঠিক আছে, এই চাকতিটা ঘুরে। তো এই চাকতিটা ঘুরতে গেলে এই যে এইখানে তার একটা কন্টাক্ট দেখতে পাচ্ছেন আপনারা, এই চাকতিটার সাথে লাগানো, লাগাই দেওয়া আছে একটা কন্টাক্ট। এই কন্টাক্টটা এইখান থেকে যখন এইভাবে ক্লকওয়াইজ ঘুরে আসে, তখন এই কন্টাক্টটা এখানে এসে লাগে, ঠিক আছে? আমরা যদি এটা মুছে দিই, এটা মনে করেন ঘুরলো, ঘুরে এসে এই কন্টাক্টটা এইখানে এইভাবে লেগে গেল। মনে করেন এখানে যখন ভোল্টেজ আসলো, এই কন্টাক্টটা ছিল এই জায়গায়, এখান থেকে ঘুরে এইভাবে করে ঘুরে এই দুইটা মাথাকে ক্লোজ করে দিল। ক্লোজ করে দিলে এই দুইটা মাথায় আপনার কি হবে, এই সরি এটা ছিল রিলে, আর এটা ছিল ট্রিপ কয়েল, ঠিক আছে? এটা ছিল রিলের যে মানে পজিটিভ নেগেটিভ, মানে সিটি থেকে যেটা আসবে, সরি আমি এটা প্লাস মাইনাস দিয়ে ভুল করছি, এটা সিটির থেকে যেটা আসবে, সিটির থেকে এই রিলেটা সেন্স করলো, এইভাবে সিটির থেকে পাওয়ার পেয়ে রিলেটা সেন্স করলো, রিলেটা সেন্স করার সাথে সাথে এই চুম্বক, লোহার টুকরাটা চুম্বক হয়ে গেল, চুম্বক হওয়ার সাথে সাথে ডিস্ক ঘুরলো, ডিস্ক ঘুরার সাথে সাথে তার সাথে কন্টাক্ট লাগানো, যে কন্টাক্টটা গিয়ে এরকম দুইটা জিনিসকে এক করলো, যখন শর্ট করে দিল, এটা গিয়ে একটা ট্রিপ কয়েলে চলে গেল। এইভাবে করে ট্রিপ কয়েলে মনে করেন একটা ব্যাটারি থেকে, এইভাবে একটা ব্যাটারি থেকে প্লাস মাইনাস, এইভাবে প্লাসটা দেওয়া ছিল, আর মাইনাসটা এই কন্টাক্টটা শর্ট হওয়ার কারণে মাইনাসটা এইভাবে করে এই কন্টাক্ট হয়ে এইখানে চলে গেল, আর এটা গিয়ে একটা সার্কিট ব্রেকারের এই ধরনের কন্টাক্টকে টান মেরে ওপেন করে দিবে, ঠিক আছে? তাহলে এটা কিসের থেকে গেল? এটা হচ্ছে ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট রিলে। ইন্ডাকশন টাইপ মানে যদি এই ধরনের কোন চুম্বকীয় ফ্লাক্স তৈরির বিষয় থাকে, কয়েলের বিষয় থাকে, কোনো কিছু গুড়ার টুরার যদি বিষয় থাকে, তখন ইন্ডাকশন টাইপ বলবো আমরা। অনেক প্রকার ইন্ডাকশন আছে, ডাইনামো টাইপ, হ্যাঁ, রিপালশন টাইপ আছে, অ্যাট্রাকশন টাইপ আছে। আপনারা বিভিন্ন মেজারিং ইনস্ট্রুমেন্টে এই ধরনের বিভিন্ন যে মিটার সম্পর্কে পড়াশোনা করেছেন, তো সেখানে এই সেম প্রসিডিউরে এই কাজটা আমরা এখানে করব, ঠিক আছে? তো এখন এখানে আমরা কি দেখলাম, আমরা যদি আবার ওভারভিউ করি, যে একটা সিটি থেকে ওভার কারেন্ট আসবে, ওভার কারেন্ট যখন সে বেশি কারেন্ট পাবে, তখন এই কয়েলটা এইখানে বেশি পরিমাণ ফ্লাক্স ইনডিউসড করার কারণে এইটা চুম্বক পরিণত হবে, মানে শক্তিশালী একটা চুম্বক হবে। এই শক্তিশালী চুম্বকের কারণে এই ডিস্কটা এইভাবে ঘুরতে থাকবে, ডিস্ক ঘুরতে গিয়ে একটা এখানে পাত ছিল, পাতটাকে এখানে আসতে এই দুইজনকে শর্ট করে দিবে। এই দুইজন শর্ট হওয়ার সাথে সাথে ব্যাটারি থেকে প্লাস আগে থেকে পেয়েছিল, মাইনাসটা এই শর্ট পাথ হয়ে যখন পাবে, সাথে সাথে এই ট্রিপ কয়েলটা অ্যাক্টিভ হবে। ট্রিপ কয়েল অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এই সার্কিট ব্রেকারকে টান দিয়ে খুলে ফেলবে। এই হচ্ছে একটা প্রসিডিউর। তা আমরা এই কথাটা কেন বললাম, যে এই কাজটা করতে গিয়ে, এই কাজটা করতে গিয়ে যদি কোনো সময় না লাগে, কোনো সময় যদি না লাগতো, তখন আমরা বলতাম এটা ইনস্ট্যান্ট হয়েছে, মানে ফল্ট হওয়ার সাথে সাথে হয়েছে, কোনো সময় লাগে নাই, ঠিক আছে? কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে ফল্ট আসবে, চুম্বক হবে, ডিস্কটা ঘুরবে, ঘুরে এসে লাগবে, লাগার পরে ব্যাটারির মাইনাস আসবে, এসে এখানে যাবে, এখান থেকে টান মারবে, আর্ক তৈরি হবে, তারপরে খুলবে। এইটার জন্য কি আসলে কি সময় লাগবে না?
একটা নির্দিষ্ট মিলি সেকেন্ড হোক, একটা সময় লাগবে কিন্তু। এখন এই সময়ের মাত্রাটা কত, এই সময়টাকেই আমরা আমাদের আজকের রিলের ভাষায় বলবো ডিলে। ডিলে কতক্ষণ দেরি করলো, টাইম ডিলে, কত সময় দেরি করলো, এই জিনিসটার নাম হবে কি ডিলে। এখন এই ডিলের মানটা যদি জিরো কল্পনা করা যায়, যদি আমরা ভাবি যে এই ফল্ট আসলো তো ওপেন হলো, মধ্যখানের এই টাইমটা জিরো টাইম, একদম জিরোর ভিতরে এই কাজটা যদি হয়, তখন তার নাম হবে ইনস্ট্যান্টেনিয়াস রিলে। কি বলেছি? ইনস্ট্যান্টেনিয়াস ওভার কারেন্ট রিলে। এখন ইনস্ট্যান্টেনিয়াস রিলে আর ওয়ান ইন হুইচ নো ইন্টারনাল টাইম ডিলে, কোন ধরনের টাইম ডিলে থাকবে না, কোনো সময় লাগবে না, যেটা অপারেট করতে কোনো সময় লাগবে না, is provided. In this case, the relay contact are closed immediately. রিলের কন্ট্রাক্টটা একদম ইমিডিয়েটলি, খুব দ্রুততার সাথে সাথে সে ক্লোজ করবে আফটার দ্য কারেন্ট এক্সিডস, কারেন্ট যখন বৃদ্ধি পাবে নর্মাল ভ্যালু, কারেন্টের যে নর্মালি ভ্যালু থাকবে সেই রেটেড ভ্যালু বা নর্মাল ভ্যালু থেকে যখনই এক্সিড করবে সাথে সাথে ইমিডিয়েটলি সে সেটাকে কি করবে, স্ট্রিপ কয়েলটাকে ক্লোজ, কন্ট্রাক্টটাকে ক্লোজ করবে। বাট প্র্যাকটিক্যালি, এখন আসেন, এটা হচ্ছে থিওরি কথা, এটা বাস্তবে তো এটা সম্ভবই না, কিন্তু প্র্যাকটিক্যালি কি বলছে, দেয়ার আর অ্যান ইনহেরেন্ট টাইম ডিলে, আসলে সেখানে খুব কম মানের একটা সময়ের ডিলে আছে ইন অর্ডার অফ মিলি সেকেন্ড, যেটা সাধারণত মিলি সেকেন্ডে হয়। তো ইনস্ট্যান্টেনিয়াস রিলে আছে, কিন্তু আইডিয়াল ইনস্ট্যান্টেনিয়াস রিলে নাই। আইডিয়াল মানে হচ্ছে কোনো সময় লাগবে না, কিন্তু বাস্তবে এরকম কোনো সময় লাগে না, এরকম রিলে সম্ভব না। এই জন্য যেটা আছে আমাদের হাতে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইনস্ট্যান্টেনিয়াস রিলে, যেটাতে টাইম লাগে কিন্তু এত কম লাগে যেটা অনেকটা মিলি সেকেন্ডের ভিতরে এই কাজটা হয়। তো সেটাই বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ওভার কারেন্ট রিলে, যেটা ফল্ট পাওয়ার সাথে সাথেই সে এই জিনিসটাকে খুলে দিবে। ঠিক আছে, এখন আসেন ডেফিনিট টাইম ল্যাগ ওভার কারেন্ট রিলে, এই জিনিসটা কি? Definite time lag over current relay. In this relay, an internal time delay is applied after crossing the pickup value of current. Definite, আচ্ছা আমরা যে কোনো এত রিলে টিলের কথা বাদ দেন, এই ডেফিনিট শব্দটার অর্থ কি? নির্দিষ্ট বা নির্ধারিত। কোন একটা মান যদি আমরা নির্দিষ্ট করে দিই বা নির্ধারিত করে দিই, সেটাই তো ডেফিনিট। তো ডেফিনিট টাইম মানে সময় নির্ধারিত করা আছে। তাই এই শব্দটা দেখেই তো বোঝা যাচ্ছে যে ডেফিনিট টাইম মানে এখানে নির্ধারিত সময় দেওয়া আছে। ল্যাগ ওভার কারেন্ট রিলে, ডিলে ল্যাগ একই কথা। টাইম ডিলে, সময় ডিলে, কিছুক্ষণ আগে যে জিনিসটা আমরা বুঝিয়েছি যে সময় ক্ষেপণ, কতক্ষণ সময় লাগলো, এই জিনিসটাকে বলা টাইম ডিলে। টাইম ডিলে যে কথা, টাইম ল্যাগ একই কথা। এটা ডেফিনিট টাইম ডিলে ওভার কারেন্ট রিলে দিলে যে কথা হতো, ডেফিনিট টাইম ল্যাগ ওভার কারেন্ট ডিলে একই কথা। ওকে, তো এই ল্যাগ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ল্যাগ মানে হচ্ছে ল্যাগিংস, মানে কতক্ষণ লাগলো আর কি, কতক্ষণ সময় অপচয় হলো। তাহলে এখন ডেফিনিট টাইম ল্যাগ মানে সেখানে নির্দিষ্ট সময় দেয়া আছে যে বাইরে আপনার ফল্ট যে মাত্রারই হোক, সেটা 100 অ্যাম্পিয়ার হোক, 500 হোক, 1000 হোক, 50 লাখ, যাই কারেন্ট হোক না কেন, ফল্টের মান ম্যাগনিটিউড যাই হোক না কেন, আমার এই রিলে অপারেট করতে রে ভাই 2 সেকেন্ড সময় লাগবে। কত সেকেন্ড? 2 সেকেন্ড সময় লাগবে। এই যে আমি কোম্পানি রিলে নির্মাতা, এই যে 2 সেকেন্ড বলে দিলাম, নির্ধারিত করে দিলাম না, টাইমটাকে আমি কি করলাম, নির্দিষ্ট করে দিলাম, এটার নামই হচ্ছে ডেফিনিট টাইম ল্যাগ ওভার কারেন্ট রিলে। ঠিক আছে, তো এই কথাই এখানে বলা হচ্ছে। দেখেন, ইন দিস রিলে, এই রিলেতে অ্যান ইন্টারনাল টাইম ডিলে, ভিতরে অভ্যন্তরীণ একটা টাইম ডিলে ইজ অ্যাপ্লাইড, দেওয়া থাকবে আফটার ক্রসিং দা পিকআপ ভ্যালু। যখনই পিকআপ ভ্যালু মানে কি, যে একটা কারেন্টের একটা নির্ধারিত মান দেওয়া থাকবে, যে মানের উপরে গেলে রিলেটা অপারেট করবে, এই মানটাকেই বলবো আমরা পিকআপ ভ্যালু, মানে যে মানে গেলে রিলেটা অপারেট করা শুরু করবে। তো পিকআপ ভ্যালুটাকে ক্রস করার সাথে সাথে দা কারেন্ট, হ্যাঁ, এটার যখনই মানে পিকআপ ভ্যালুকে ক্রস করবে, যে কারেন্টটা গিয়ে যে কারেন্টের যে মানটা
পিক আপ ভ্যালুকে ক্রস করবে, ক্রস করার সাথে সাথে এই টাইমটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, মানে সে কাজ করা শুরু করবে আর কি। করার পরে দিস পার্টিকুলার টাইম সেটিং ইন ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ডিউ টু ফল্ট। ফল্টের কারণে কি পরিমাণ অ্যামাউন্ট অফ কারেন্ট, কি পরিমাণ কারেন্ট ফল্টের কারণে তৈরি হলো, সেটা থেকে এই জিনিসটা ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। এই জিনিসটার সাথে কারেন্টের মানের কোনো সম্পর্ক নাই। 500 এম্পিয়ারের জন্য 2 সেকেন্ড, 1000 এম্পিয়ারের জন্য 2 সেকেন্ড, 50,000 এম্পিয়ার হলো 2 সেকেন্ড। মানে এই টাইমটা এই সময়ের সাথে কারেন্টের মানের মানে ফল্টের কারেন্টের মানের কোনো সম্পর্ক নাই। তাহলে এই যে ডেফিনিট টাইম ল্যাগ রিলে, ওভার কারেন্ট রিলে, আমি যদিও বলছি হচ্ছে আপনার কত 2 সেকেন্ড বলছি, কিন্তু বাস্তবে এই জিনিসটা হচ্ছে 600 থেকে 800 মিলি সেকেন্ড। এই 600 থেকে 800 মিলি সেকেন্ডের ভিতরে এই কাজটা হয়। ডেফিনিট ল্যাগ ওভার কারেন্ট, এটা নির্দিষ্ট যে কোনো একটা রিলে যদি বলে যে 800 মিলি সেকেন্ড টাইম লাগবে তার এই ফলটা ক্লিয়ার করতে, মানে তাকে এই রিলেটা অপারেট করতে 800 মিলি সেকেন্ড 800 মিলি সেকেন্ডেই লাগবে, এটার কমে হবে না। ঠিক আছে, তো এইভাবে যদি কোনো রিলের টাইমের মানটা যদি ফিক্সড করা থাকে তখন ওই রিলেকে বলবো আমরা ডেফিনিট টাইম ল্যাগ ওভার কারেন্ট রিলে। এখন বাজার থেকে আপনি রিলে কিনতে গেলেন, এখন কোনটা কিনবেন বলেন তো? ইনস্ট্যান্টেনিয়াস কিনবেন নাকি ডেফিনিট টাইম কিনবেন? নিশ্চয়ই আপনার ইনস্ট্যান্টেনিয়াস কিনা উচিত, কারণ যে রিলেতে অপারেটিং টাইম কম লাগবে সেটার ফল্ট ক্লিয়ারিং টাইমও এভারেজে কমে আসবে, মানে সেটা আমার সিস্টেমের জন্য ভালো। এখন আপনাকে বলা হলো যে এই রিলেটার দাম হচ্ছে 50,000 টাকা আর ইনস্ট্যান্টেনিয়াসের দাম হচ্ছে 2 লক্ষ টাকা। এখন আপনি এটা কম দেখে, সেম কাজেই করবে, দুইটাই তো ওভার কারেন্ট রিলে, এখন কম দেখে কিনে নিয়ে আসলেন, দেখলেন যে ফল্ট ক্লিয়ারিং টাইমটা অনেক হাই, এটা আপনার সিস্টেমের জন্য পার্মানেন্টলি ক্ষতি কিন্তু। ঠিক আছে, তো এই জন্য আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার যেন বিষয়গুলো বুঝেন, সেজন্যই কথাগুলো ব্যাখ্যা করছি যে ডেফিনিট টাইম মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস মানে কি। আচ্ছা, এখন আসেন ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম। এই রিলেটা কিন্তু বাস্তবেই ব্যবহার হয় এবং আমাদের যে সিস্টেমের যে রিলে সবগুলোই কিন্তু এই রিলেটা, এই ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম, বা এটার সংক্ষেপে আপনারা শুনেছেন আইডিএমটি রিলে, আইডিএমটি ডিএমটি রিলে, এই 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 জিনিসটা আপনারা শুনেছেন। এই আইডিএমটি শব্দটার অর্থ কি? আইডিএমটি শব্দের অর্থ হচ্ছে ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম, এটার পুরো নাম আর কি। কেমন এই ওভার কারেন্ট রিলে, এটা আবার কি ধরনের রিলে, এটা কিভাবে কাজ করে? এখন কিছুক্ষণ আগে আমরা যে 2 প্রকার রিলে নিয়ে কথা বলেছি, 2 প্রকারের কিছু কিছু অসুবিধা ছিল, এই অসুবিধাটাকে এখানে কাটানো হয়েছে। আপনারা একটা লাইন এখানে আমি হাইলাইটস করেছিলাম, ভালো করে খেয়াল করবেন। দিস particular time setting in independent of the amount of current due to fault. ফল্টের মানের সাথে এই রিলেটার কোনো সম্পর্ক নাই। যে কোনো মান মাত্রার ফল্ট হলে তাকে একটা নির্দিষ্ট সময় ছাড় দিতেই হবে, ওই নির্দিষ্ট সময়ের আগে সে অপারেট করতে পারবে না। তাহলে এই অসুবিধাটা আমরা যদি দূর করতে পারি, এই অসুবিধাটা দূর কিভাবে করব? যে যদি এমন হতো যে 50 এম্পিয়ারের জন্য 2 সেকেন্ড, 100 এম্পিয়ারের জন্য হলে 1 সেকেন্ড, 200 জন্য হলে 0.5 সেকেন্ড, 500 জন্য হলে আরো টাইম কম লাগবে। মানে ফল্টের ম্যাগনিটিউড যত বেশি, টাইমের মান তত কম। যদি ঘটনাটা এমন হতো, এই যে এই কার্ভটার দিকে আপনারা খেয়াল করেন, কারেন্টের মান, এটা হচ্ছে কারেন্ট অর পিএসএম, প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার অথবা কারেন্ট, যেটাই ধরেন না কেন। মনে করেন কারেন্টের মানটা কত, কারেন্টের, আচ্ছা এই কার্ডটা থেকে পরে বুঝাই, আগে আমরা আরেকটা পেজ নিই, এইটাতে যাই। মনে করেন যে আমার হচ্ছে এখন 50 এম্পিয়ার ফল্ট কারেন্ট, 50 এম্পিয়ারের জন্য টাইম লাগলো কথার কথা 2 সেকেন্ড। যদি ফল্ট কারেন্টটা দ্বিগুণ হয়
এর টাইমটা কমে অর্ধেক হবে, 1 সেকেন্ড হয়ে যাবে। যদি ফল্ট কারেন্ট 200 অ্যাম্পিয়ার হয়, আরো বাড়ে, এটা আরো কমে যাবে। যদি ফল্ট কারেন্টটা আরো বাড়তে থাকে, তখন এটা আরো কমে আরো হবে। দেখেন তো, ফল্টের অ্যাম্পলিটিউড যত বাড়লো, কম যদি হয় ফল্টের অ্যাম্পলিটিউড, তাহলে সময় লাগবে বেশি। ফল্টের অ্যাম্পলিটিউড যদি বেশি হয়, তাহলে সময় লাগবে কম। তাহলে একটা একটার সাথে ইনভার্স না, উল্টা না? তাহলে আমরা যদি বলি ফল্টের কারেন্ট ইজ প্রপোর্শনাল টু ইনভার্সলি টাইম, সময়ের সাথে উল্টা, সময়ের সাথে ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। সময় লাগতেছে কম, কখন কম সময় লাগবে? যখন ফল্ট কারেন্ট বেশি। এই জিনিসটাকেই বলবো আমরা ইনভার্স, এই যেটা ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম। তাহলে আমরা পরে দেখি এই জিনিসটা কি। ইন দিস টাইপ অফ রিলে, এই ধরনের রিলের ক্ষেত্রে অপারেটিং টাইম ইজ অ্যাপ্রক্সিমেটলি ইনভার্সলি প্রপোর্শনাল। কে অ্যাপ্রক্সিমেটলি ইনভার্সলি প্রপোর্শনাল? কে ইনভার্সলি প্রপোর্শনাল? অপারেটিং টাইম, কত টাইম লাগবে রিলেটা অপারেট করতে, এই জিনিসটা টু দ্য ম্যাগনিটিউড অফ কারেন্ট, কারেন্টের ম্যাগনিটিউডের উপর ইনভার্সলি প্রপোর্শনাল ডিউরিং ফল্ট। যখন ফল্ট হবে, ওই ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা কত তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল শব্দের অর্থ হচ্ছে কারেন্ট বাড়লে সময় কম, সময় কখন বেশি হবে? কারেন্ট যখন কম থাকবে। হ্যান্স relatively high fault current will operate this overcurrent relay faster. তাহলে যত হাই ফল্ট কারেন্ট হবে, তত দ্রুত, ফাস্টার, তত দ্রুত সে কি করবে? অপারেট করবে দেন লোয়ার ওয়ান। মানে লো ফল্ট কারেন্টের তুলনায় যদি ফল্ট কারেন্টটা হাই হয়, তখন সে ফাস্টার দেন লোয়ার ওয়ান, মানে ফাস্টার, খুব দ্রুত সে অপারেট করবে। ইট হ্যাজ এ মিনিমাম টাইম ফিচার। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। ইট হ্যাজ এ মিনিমাম টাইম ফিচার so that the relay will never be instantaneous for very long overload. মানে বলতেছে যে এটারও একটা মিনিমাম টাইম ফিচার আছে। মিনিমাম কি? সে ফল্ট কারেন্ট বাড়তে বাড়তে মনে করেন 1 লক্ষ হলো, আগের পৃষ্ঠায় যাই আমরা, এটা 1000 না, এটা বাড়তে বাড়তে 1 লক্ষ হলো। 1 লক্ষ হওয়ার পরও দেখবেন যে ওই 0.000 ওই 1 সেকেন্ডে লাগবে। মানে কি, একটা নির্দিষ্ট মান যাওয়ার পরে ফল্ট কারেন্ট যতই হোক না কেন, সে এর কমে আর পারে না। একটা মিনিমাম টাইম তো তাকে দিতে হবে, নাকি? নাকি এমন হইতে হইতে টাইমেই জিরো হয়ে যাবে? ওরকম জিরো হইতে পারবে না, ইনস্ট্যান্টেনিয়াস সে পারবে না। মানে একটা মিনিমাম টাইম তাকে দিতে হবে ফল্টের জন্য, যেটা হচ্ছে ওই মিনিমাম টাইমে, মানে ফল্টের মাত্রা যতই বৃদ্ধি পাক, একটা রেঞ্জের পরে গিয়ে যতই বাড়ুক না কেন, একটা মিনিমাম টাইম তার লাগবে। ওই কথাটাই এই স্লাইডে আমরা বলেছি যে ইট হ্যাজ এ মিনিমাম টাইম ফিচার, এর একটা নির্দিষ্ট, মানে একটা সর্বনিম্ন একটা টাইমের ফিচার আছে, সো দ্যাট দ্য রিলে উইল নেভার বি ইনস্ট্যান্টেনিয়াস। এটা ওই যে ইনস্ট্যান্টেনিয়াস যেরকম আমরা কল্পনা করেছি, আইডিয়াল, মানে ডাইরেক্ট ইনস্ট্যান্ট সে কি করবে, আপনার যে ইনস্ট্যান্ট জিরো হয়ে যাবে, জিরো টাইমের ভিতরে করবে, এই ধরনের কোনো কাজ সে করতে পারবে না। ফর ভেরি লং ওভারলোড, যতই ওভারলোড হোক না কেন, সে এটা করতে পারবে না। ঠিক আছে? তো ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ আইডিএমটি ওভার কারেন্ট রিলে, ওভার কারেন্ট রিলের যদি আমরা ক্যারেক্টারিস্টিক কার্ভ যদি দেখি, তাহলে এখান থেকে দেখতে পারবো। এই ফেসবুক নিয়ে এক যন্ত্রণায় আছি। ক্লাসের জন্য এই শিডিউল দিলে, এটা দিলে, সেটা দিলে, সবকিছুতে এই ফেসবুক। তাহলে এখানে আমরা দেখব যে অপারেটিং টাইম। এখন অপারেটিং টাইম দেখা যাচ্ছে আপনার টাইমটা বেশি লাগবে যখন কারেন্টের মানটা থাকবে কম।
ঠিক আছে, আমরা এখানে একটু করে যদি গ্রাফটাকে যদি একটু করে দেখি, যে আমরা একটা গ্রাফ শিট নিতে পারি। আচ্ছা, এটা গ্রাফ শিট নিলে আরেক সমস্যা, আপনাদের দেখতে অসুবিধা হয়ে যাবে, তাই না? গ্রাফ শিট না বাদ দিয়ে দিই। আচ্ছা, এইখানে আমরা দেখি একটু, অপারেটিং টাইম। দেখুন, অপারেটিং টাইমের মানটা এই জায়গায় যদি খেয়াল করি, এই জায়গায় আমরা ধরলাম 10, এই জায়গায় ধরলাম 5, এই জায়গায় ধরলাম 3, এই জায়গায় ধরলাম 2, এই জায়গায় ধরলাম 1, এই জায়গায় ধরলাম 0.5। এটা ধরলাম কারেন্টের মান 50, এখানে ধরলাম 100, এখানে ধরলাম 500, এখানে ধরলাম 1000, এখানে ধরলাম 5000। তো ভালো করে খেয়াল করবেন, আচ্ছা পেন এই এই কালারটা দেখা যায় না বলতেছেন না, একটু দেখি। ও আচ্ছা, ওই ব্ল্যাকে, ও আচ্ছা, সাদাতে দেখা যাচ্ছে না, ওকে ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় দেখেন, এখন ব্ল্যাক দেখা যাচ্ছে তাই না? এই জায়গায় হচ্ছে 10, এই জায়গায় মনে করেন 5, এই জায়গায় আমরা ধরলাম হচ্ছে 3, এই জায়গায় 2, এই জায়গায় মনে করেন 1, আর এই জায়গায় মনে করেন 0.5। তাহলে আবার এদিকে কারেন্টের ঘরে আসেন, এই জায়গায় ধরলাম হচ্ছে 50 এম্পিয়ার, তারপরে এই বরাবর আমরা ধরলাম 100, এই বরাবর ধরলাম হচ্ছে 500, এই বরাবর ধরলাম 1000। তাহলে খেয়াল করে দেখেন যে যখন অপারেটিং টাইমটা 10, 10 মানে হচ্ছে অপারেটিং টাইম, 10 মানে কি 10 সেকেন্ড অপারেটিং টাইম, যদিও বাস্তব না আর কি, আমি বুঝার জন্য লিখেছি যে 10 সেকেন্ড অপারেটিং টাইম লাগবে কখন, এই বরাবর আমরা যদি কারেন্টটা খেয়াল করি, যখন 40 বা 50 এম্পিয়ার মানে কারেন্টের মানটা যখন কম থাকবে তখন সময় লাগবে অনেক বেশি। আচ্ছা, 2 সেকেন্ড কখন লাগবে? কারেন্টের মানটা অলমোস্ট যখন 300 বা 400 এম্পিয়ার হবে তখন 2 সেকেন্ড। তার মানে কারেন্ট বাড়তেছে আর সময় কি হচ্ছে, কমে আসতেছে না? আচ্ছা, 1000 এম্পিয়ার গেলে কত সেকেন্ড লাগবে? অনেক বেশি কারেন্ট গেলে দেখুন সময় লাগবে 0.5 সেকেন্ড। তার মানে অনেক কমে গেছে, 10-এর থেকে অনেক কমছে না? তাহলে সময় কমবে কারেন্টের মান যখন বাড়বে। এই গ্রাফ দ্বারা এটাই বোঝানো হয়, ঠিক আছে? এই হচ্ছে, কখনো যদি আপনাকে
এই কার্ভটা যদি আসে পরীক্ষায়, জাস্ট এটা এঁকে দিবেন। অপারেটিং টাইম, এটা হচ্ছে কারেন্ট অর ফ্লাক্সেটিং মাল্টিপ্লায়ার, আর এই কার্ভটা এইভাবে এঁকে দিবেন। ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ আইডিএমটি ওভার কারেন্ট রিলে। এখন আসেন পিক আপ কারেন্ট। কিছু তথ্য আমরা শিখব যে কোনটা কাকে বলে, মানে কিছু সংজ্ঞা আর কি। পিক আপ কারেন্ট কাকে বলে কিছুক্ষণ আগে অলরেডি বলছি পিক আপ কারেন্ট নিয়ে। পিক আপ কারেন্ট হচ্ছে ইট ইজ দ্য মিনিমাম কারেন্ট ইন দ্য রিলে কয়েল at which the relay start to operate। এই কথাগুলো একটু ভালো করে নজর দিবেন। এখানে বলা হয় নাই যে প্রাইমারি কারেন্ট, বলা হয় নাই কোনো একটা লাইনের কারেন্ট, বলা হচ্ছে ইট ইজ দ্য মিনিমাম কারেন্ট ইন দ্য রিলে কয়েল। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোথায় এই মিনিমাম কারেন্টটা কোথায়? রিলে কয়েলে। রিলে কয়েল, মিনিমাম কারেন্ট ইন দ্য রিলে কয়েল। তার মানে রিলের যে কয়েলের দুই মাথা, ওই কয়েলের দুই মাথায় মিনিমাম কত কারেন্ট আসলে রিলেটা কাজ করা শুরু করবে, ওই কারেন্টের নাম হচ্ছে কি পিক আপ কারেন্ট। তো ইট ইজ দ্য মিনিমাম কারেন্ট ইন দ্য রিলে কয়েল। ট্রান্সমিশন লাইনেও না, লাইন বা যে লাইনের মধ্যে যে ফলটা হয়েছে সেখানেও না, সেটা সেকেন্ডারিতে সিটিতে, সিটির সেকেন্ডারিতে ট্রান্সফার হয়ে শেষে রিলের কয়েলে আসলো, যে রিলের কয়েলের দুই মাথায় কত কারেন্ট আসলো সেটা, ঠিক আছে। at which the relay start to operate, যেখানে যে কারেন্টটা পেলে, যে মিনিমাম কারেন্টটা পেলে রিলেটা কি করে অপারেট করা শুরু করে বা স্টার্ট হওয়া শুরু হয়, এটার নাম হচ্ছে কি পিক আপ কারেন্ট। 2 নাম্বার কারেন্ট সেটিং। এখন কারেন্ট সেটিং কাকে বলে? কারেন্ট সেটিং হচ্ছে ইট ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট। যে কোনো সেটিং মানে কি? সেটিং মানে তো অ্যাডজাস্ট করা, তাই না? আমরা যে বলি আমরা একটু সেটিং করব, এখন সেটিং করা মানে কি ঠিকঠাক করা, অ্যাডজাস্ট করা, এই তো। তো ইট ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ পিক আপ কারেন্ট অফ এ রিলে টু এনি রিকোয়ার্ড ভ্যালু। এই যে পিক আপ কারেন্ট, এই পিক আপ কারেন্টটাকে আমরা হিসাব করলাম যে কোনো একটা রিলের মধ্য দিয়ে হচ্ছে, মনে করেন আমরা একটু সিনারিও চিন্তা করি, এইখানে আসি আবার। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে কোন একটা রিলের মধ্য দিয়ে, এটা একটা ট্রান্সমিশন লাইন, এর একটা সিটি আছে, এই সিটিটা কারেন্ট মেজার করছে। এই সিটিটার সেকেন্ডারিতে, এই সিটির সেকেন্ডারিতে কারেন্টটা ট্রান্সমিট হয়ে বা ট্রান্সফার হয়ে আসছে, কত কারেন্ট আসছে রেশিও অনুযায়ী। মনে করেন এই সিটির রেশিও কত? 1000 এম্পিয়ার বাই 5 এম্পিয়ার। 1000 বাই 5 এই সিটির রেশিও। তাহলে এইটার ভিতর দিয়ে 1000 কারেন্ট রেটিং। এই 1000 শব্দের অর্থ কি? এটার ভিতর দিয়ে 1000 গেলে সেটাকে বলবো কারেন্ট, রেটেড কারেন্ট যাচ্ছে। নরমালি সেই 1000 পর্যন্তই যেতে পারে, রেটেড কারেন্ট যাচ্ছে। রেটেড কারেন্ট যদি প্রাইমারিতে ফ্লো হয়, সেকেন্ডারিতে কত আসবে? 5 এম্পিয়ার। সিটির রেশিও দ্বারা এটাই তো বোঝা যায় যে প্রাইমারিতে 100 গেলে সেকেন্ডারিতে আসলো কত? 5। আচ্ছা, এটা যদি 400/5 হতো, তাহলে 400 গেলে তারপরে 5 আসতো। ওকে, এখন এই 5 এম্পিয়ার গিয়ে কোথায় ঢুকলো? ঢুকলো হচ্ছে রিলের কয়েলে। তাহলে এখন রিলের কয়েলের দুই মাথার কারেন্টের মান কত? 5 এম্পিয়ার। তাহলে আমরা বলতে পারি পিক আপ কারেন্ট বা রেটেড কারেন্ট এই মুহূর্তে কত? 5 এম্পিয়ার। ঠিক আছে, এখন এই 5 এম্পিয়ারটাকে আমি যদি সেটিং করে দিই, এখানে যদি কোনো একটা নব টপ সিস্টেম করে যদি দিই, এখানে যদি আমার কোনো সেটিং করার যদি কোনো ব্যবস্থা থাকে যে 5 এম্পিয়ার না, এটা আমি করে দিলাম 7 এম্পিয়ার, মানে জোর খাটাই আর কি, এলাকার গুন্ডা না, একটু মাস্তানগিরি করলাম, যে 5 এম্পিয়ার আসতেছে, 5 এম্পিয়ারে ট্রিপ করবে না, আমি করে দিলাম 7। ঠিক আছে, অথবা আমি করে দিলাম না 3 এম্পিয়ার হলে ট্রিপ করতে হবে। এই যে আমি সেটিংটা করে দিলাম, এটার নামই হচ্ছে রিলে সেটিং। ঠিক আছে, এই সেটিংটা করে দেয়া যায় যে 5 আসলে ওকে, 5-এর থেকে একটু বাড়ার সাথে সাথে সে ফল্ট হিসেবে ধরে নিবে। ঠিক আছে, তাহলে 5 দশমিক, মনে করেন এখানে যদি 5.0001 যদি হয়, সে সেটাকে কি করবে? ফল্ট হিসেবে ধরে নিবে।
তো এখন আমি বললাম না 5.001 না, 7 এম্পিয়ার হলে এটাকে ফল্ট হিসেবে ধরতে হবে, এর আগে এটাকে ফল্ট ধরা যাবে না। আবার আমি বললাম না 3 এম্পিয়ার হলে এই ফল্ট ধরতে হবে। এই যে আমি কথাগুলো বলছি এগুলো কোন একটা নবকে আমি ডায়াল করে করে সেট করে দিব, এটাকে বলা হচ্ছে রিলে সেটিং। যে পিক আপ কারেন্ট যেটা দেওয়া আছে, পিক আপ কারেন্ট মানে হচ্ছে এই রেটেড কারেন্টটাই, পিক আপ কারেন্ট যা দেওয়া আছে এই পিক আপ কারেন্টের তুলনায় আমি কত বাড়ালাম বা কমালাম নাকি পিক আপ কারেন্ট বরাবর রাখবো, এই সেটিংটার নামে হচ্ছে রিলে সেটিং। ঠিক আছে, এই কাজটাই আমরা করব, এই কথা এখানে বলা হচ্ছে যে কারেন্ট সেটিং বা কারেন্ট রিলের যে কারেন্ট সেটিং, এই সেটিংটা কি জিনিস, ইট ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে একটা অ্যাডজাস্ট করে দেওয়ার একটা মতো একটা জিনিস অফ পিক আপ কারেন্ট। পিক আপ কারেন্টটা কত হবে, কত হলে এটাকে পিক আপ করবে, এই জিনিসটা সেট করে দেওয়ার যে অ্যাডজাস্টমেন্ট, এটাই হচ্ছে কারেন্ট সেটিং অফ এ রিলে টু এনি রিকোয়ার্ড ভ্যালু। এনি রিকোয়ার্ড ভ্যালু আমার মানে কত দরকার এটার উপর নির্ভর করে আমি এই সেটিংটা দিব। It is usually done by use of tapping on the relay operating coil. এই যে আসলে এটা কিভাবে করে, এই যে এখানে যে অপারেটিং কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপারেটিং কয়েলের মধ্যে ট্যাপিং করে করে। মূলত আমরা একটু দেখি, এটা হচ্ছে রিলের অপারেটিং কয়েল, এই কয়েলের নিচের মাথাটা লাগানো থাকবে আর এইখানে অনেকগুলো ট্যাপিং পয়েন্ট বের করা হবে এইভাবে। এই অপারেটিং কয়েলের অনেকগুলো এরকম ট্যাপিং পয়েন্ট থাকবে, তখন এইখান থেকে আমরা একটা সিলেক্টর দ্বারা আমরা সেট করে দিব, আমরা এটার সাথে লাগাবো নাকি এটাকে ঘুরে এটার সাথে লাগাবো, না এটার সাথে নাকি এটার সাথে, এটা যত চেঞ্জ করতে থাকবো এই কারেন্টের মানটা এখানে মানে এই কয়েলের মানটা বাড়া কমার সাথে সাথে এখানে বেশি কারেন্ট হলে সে অপারেট করবে, কম কারেন্ট হলে অপারেট করবে, এই বিষয়গুলো তার মধ্যে চলে আসবে। এই রিলের অপারেটিং কয়েলের মধ্যে ট্যাপিং করে এই ট্যাপটা সিলেক্ট করে বেসিক্যালি এই টাইমটাকে চেঞ্জ করা হয়ে থাকে। কারণ আপনাদের মনে প্রশ্ন আসবে তো যে কিভাবে কমাবো কিভাবে বাড়াবো, 5 গেলেই ট্রিপ করার কথা বা 5.0001 হলেই ট্রিপ করার কথা, সে জায়গায় আপনি 3 কেমনে নিয়ে যাচ্ছেন। আসলে এখানে কিছু না, এই কয়েলটার একটা ট্যাপ চেঞ্জিং এর একটা অপশন রাখবো, এই ট্যাপিং পয়েন্ট বের করে এই টাইমটাকে কমাতে পারি বা বাড়াতে পারি আমরা। তো এটাই বলছে যে the use of tapping on the relay operating coil, it is done by, এটা কিভাবে সম্পন্ন করা হয়, কিভাবে ডান করা হয়, ইউজ অফ ট্যাপিং, ট্যাপিং করে, কোথায় ট্যাপিং করে, রিলে অপারেটিং কয়েলের মধ্যে ট্যাপিং করে এই কাজটা করা হয়ে থাকে। এখন আসেন পিক আপ কারেন্ট। পিক আপ কারেন্ট কাকে বলছে তাহলে, পিক আপ কারেন্ট হচ্ছে রেটেড সেকেন্ডারি কারেন্ট অফ সিটি ইনটু কারেন্ট সেটিং। কি বলা হচ্ছে, পিক আপ কারেন্ট মানে কত হলে সে পিক আপ করবে, রেটেড সেকেন্ডারি কারেন্ট অফ সিটি মানে 5 এম্পিয়ার 400/5 1000/5, তাহলে 1000 এম্পিয়ার হচ্ছে রেটেড। তো ওই 1000টা কোথায়, প্রাইমারিতে, কিন্তু আমার প্রাইমারিতে দরকার নাই, সিটির সেকেন্ডারিতে রেটেড কত 5 এম্পিয়ার, তাহলে সেই কারেন্টটা ইনটু কারেন্ট সেটিং, সেটিংটা কোথায় দিলাম, 3-এ দিলাম নাকি 2-এ দিলাম না 5-এ দিলাম না 7-এ দিলাম, সেই কারেন্ট সেটিংটার সাথে এই দুটো ভ্যালুকে গুণ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই ফাইনালি কি দাঁড়াবে, আমার রিলের পিক আপ কারেন্ট হিসেবে দাঁড়াবে। তাহলে একটা রিলে যে পিক আপ করবে, কত কারেন্ট পেলে পিক আপ করবে আমরা কিভাবে বুঝবো, সিটির সেকেন্ডারিতে যে কারেন্ট থাকবে সেই কারেন্টটা ইনটু কারেন্ট সেটিংটা কোথায় দেওয়া আছে, কোন নবের মধ্যে কারেন্ট সেটিংটা আমরা দিয়ে রেখেছি সেই মানটা, এই দুজনকে গুণ করলে রিলেটা কত কারেন্ট আসলে সেকেন্ডারিতে পিক আপ করবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এখন আসেন পিএসএম বা প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার কি জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা একটু দেখি। পিএসএম বা প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার, the ratio of fault current in the relay coil to the pickup current। এখন আপনি রিলের মধ্যে পিকআপ কারেন্টটা সেট করে রাখলেন হচ্ছে 7 এম্পিয়ার, গাদ্দারি করে আর কি, 5 এম্পিয়ারের একটা জিনিসকে আপনি জোর করে প্রভাব খাটিয়ে রিলেতে বললেন যে সেকেন্ডারিতে কখনো যদি 7 এম্পিয়ার আসে তাহলে আমার রিলে ট্রিপ করবে, গাড়তেরামি করলেন আর কি, ঠিক আছে, কত 7 এম্পিয়ার। তাহলে 7 এম্পিয়ারের নাম কি, এই 7 এম্পিয়ারের নাম হচ্ছে পিকআপ কারেন্ট, যে আপনি সেট করছেন যে 7 এম্পিয়ারে হলে কি করলো, রিলেটা পিক আপ করবে, ভালো কথা। এখন আসেন ফল্ট কারেন্ট ইন দা রিলে কয়েল, রিলের কয়েলের মধ্যে বাস্তবে ফল্ট কারেন্ট কত আসলো। আচ্ছা আমরা যদি একটু আবার এই পেজে যাই, এই যে এখানে 1000 এম্পিয়ার তো নরমালি যাচ্ছে,
যখন এই ট্রান্সমিশন লাইনের মধ্যে এরকম ফল্ট সংঘটিত হবে তখন কি 1000 যাবে? যাবে না নিশ্চয়ই। তখন এখান দিয়ে যাবে হচ্ছে প্রায় 10 থেকে 20 গুণ, মনে করেন 10,000 অ্যাম্পিয়ার যাচ্ছে। কত যায়? 1000-এর পরিবর্তে যায় 10 গুণ, মানে 10,000 অ্যাম্পিয়ার যাচ্ছে ফল্টের কারণে। তাহলে এটা যদি 10,000 হয়, এটা কত হবে? এটা 50 হয়ে যাবে না? 10 গুণ হয়ে যাবে, কত হবে? 50। তাহলে ছিল 5, হয়ে গেল 50। কিন্তু আমি এটা সেটিং দিয়ে রাখছি কত? দুইটার গুণ টুন করে পিক আপ সেটিং দিয়ে রাখছি 7 হলেই ট্রিপ করবে, 7 হলেই এই কয়েলটা, রিলের কয়েলটা অ্যাক্টিভ হবে। সেই জায়গায় এখন পাচ্ছে রিলের কয়েল কত? 50। তাহলে এই 50 বাইকে যদি ওই 7 দ্বারা ভাগ করে দেওয়া হয়, তাকেই বলবো আমরা পিএসএম বা প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। কাকে? রিলের কয়েলের মধ্যে ফল্টের কারণে কত আসলো ডিভাইড বাই রিলেটাকে আমি কত এম্পিয়ার পিকআপ কারেন্টে সেট করেছি, এই দুইজনের অনুপাতটাকেই বলবো পিএসএম বা প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। আমরা একটু যদি দেখি এখানে থিওরিটা, এই যে দেখুন, ফল্ট কারেন্ট ইন দা রিলে কয়েল, ওই যে ফল্টের কারণে রিলের দুই মাথায় কি পরিমাণ কারেন্ট আসলো সেটা ডিভাইড বাই পিকআপ কারেন্ট কত হলে রিলেটা চালু হওয়ার কথা, অ্যাক্টিভ হওয়ার কথা, কততে আমরা সেট করে রেখেছি, এটা এই দুইজনের অনুপাতটাই বলবো আমরা প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার বা পিএসএম। প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার, the ratio of fault current in the relay coil to the pickup current, এই দুইজনের রেশিওকেই আমরা বলবো পিএসএম। এখন আসেন টাইম সেটিং মাল্টিপ্লায়ার বা টিএসএম জিনিসটা কি। টাইম সেটিং মাল্টিপ্লায়ার হচ্ছে, it is the adjustment over the time of operation of a relay। তাহলে এটা আসলে একটা, ওই যে ওইখানে যেরকম একটা রিলের কারেন্ট সেটিং এর যেরকম একটা অ্যাডজাস্টমেন্ট না, এটাও হচ্ছে সময়ের একটা অ্যাডজাস্টমেন্ট, যে কত সময় লাগবে। আমরা যদি এই আইডিএমটি রিলে যদি চিন্তা না করে ডিএমটি রিলে মানে ডেফিনিট টাইম যদি চিন্তা করি, তখন এই জিনিসটা চিন্তা করেন আপনি, যে আপনি টাইম সেট করে দিলেন যে 0. মনে করেন 0.03 সেকেন্ডে এটা ট্রিপ করবে। এই টাইমটা আপনাকে মনে করেন বলে দেওয়া হলো, আপনি সেট করে দিতে পারবেন। আবার বললেন যে না, 0.03 না, আমার রিলে গুলো 0.02 সেকেন্ডে যেন ট্রিপ করে, এই ব্যবস্থা হাতে নেন, এটাও আপনার সেট করার সুযোগ আছে। এই যে সেটিং বা এই যে অ্যাডজাস্টমেন্টটা, কত সেকেন্ডের মধ্যে এটা ট্রিপ করবে, এই যে সেটিং দিতে যে পারার যে ব্যবস্থা, সেটা হচ্ছে টাইম সেটিং মাল্টিপ্লায়ার বা টিএসএম। এটাও একটা গুরুত্বপূর্ণ রিলের অংশ। ইট ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট ওভার দ্য টাইম অফ অপারেশন, কত সময় লাগবে এই রিলেটা অপারেট করার জন্য অফ এ রিলে। The actual time of operation is calculated by multiplying the time obtained from time by PSM curve with time setting multiplier। আচ্ছা, পরের লাইনটা পরে বলছি, আগে একটু বুঝেন যে টাইম সেটিং মাল্টিপ্লায়ার এটা হচ্ছে একটা সেটিং, এটা জাস্ট একটা অ্যাডজাস্টমেন্ট, আপনি চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। এখন আসেন দ্বিতীয় লাইনটার মিনিং কি, এটা গুরুত্বপূর্ণ, যে আসলে আমরা টাইম সেটিং এ মনে করেন টাইম সেট করে দিলাম 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, আমরা অনেক কিছুই সেট করে দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি রিলেটার অপারেশন করতে কত সময় লাগে? দ্য অ্যাকচুয়াল টাইম অফ অপারেশন ইজ ক্যালকুলেটেড। আসলে একটা রিলের অ্যাকচুয়াল যে অপারেশনের যে টাইম, সেটা ক্যালকুলেশনটা কিভাবে করব? মাল্টিপ্লাইং দ্য টাইম, সময়কে আমরা গুণ করব। কোন সময়কে? obtain from time by PSM curve। তাহলে এখানে একটা জিনিস আসছে, আমরা কিছুক্ষণ পরেই দেখবো এই কার্ভটা, যে সময়ের সাথে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারের একটা কার্ভ আছে, যেটা পরীক্ষার হলে আপনাকে পরীক্ষক দিয়ে দিবে। এই কার্ভটাতে একটা সময় পাওয়া যাবে। শুধু একটু মনে রাখেন যে টাইম বাই পিএসএম এর একটা কার্ভ আছে, ওই কার্ভে একটা টাইম পাওয়া যাবে, একটা সময় পাওয়া যাবে, সেই সময়ের সাথে গুণ করতে বলছে টাইম সেটিং মাল্টিপ্লায়ারকে। এই যে টাইম সেটিং মাল্টিপ্লায়ার যেটা আপনি সেট করেছেন, সেই সময়টাকে ওই কার্ভের একটা সময় পাওয়া যাবে, এই দুই সময়কে গুণ করলেই অ্যাকচুয়াল অপারেটিং টাইমটা পাওয়া যাবে। শুধুমাত্র আমি টাইম সেটিং মাল্টিপ্লায়ারে একটা টাইম দিয়ে দিলাম, ওইটাতেই অপারেট করবে, বিষয়টা কিন্তু তা না। টাইম সেটিং মাল্টিপ্লায়ারে যে টাইম দিব, সেই টাইমের সাথে টাইম বাই পিএসএম এর যে কার্ভ আছে, সেই কার্ভ থেকে একটা সময় পাওয়া যাবে, এই দুই সময়কে গুণ দিলে অ্যাকচুয়াল অপারেটিং টাইমটাকে পাওয়া যাবে। এই হচ্ছে মোটামুটি থিওরি। এখন আমরা অঙ্ক শুরু করব। ওই অঙ্কে গেলে এই কার্ভটা দেখতে পাবেন, এই যে টাইম বাই পিএসএম কার্ভ যেটা বলছি, সেটা এই অঙ্কে দেখা যাবে।
আচ্ছা এইখানে দেখেন এই যে কার্ভটা, অপারেটিং টাইম এটা হচ্ছে পিএসএম। কিছুক্ষণ আগে যে আমরা কার্ভ দেখিয়েছি সেম জিনিসই, ঠিক আছে। এটা পরীক্ষার হলে একটা এই ধরনের কার্ভ আকারে দেয়া থাকবে, এই যে এরকম করে দাগ দাগ দেয়া থাকবে অনেকগুলো, হ্যাঁ এরকম দাগ দাগ দেয়া থাকবে, সেইখানে এই মানগুলো দেয়া থাকবে 2 4 5 6 7 8, এদিকে 3 4 5 8, ঠিক আছে। এখন আপনি কোন টাইমটাকে নিবেন, কোন মানটাকে নিবেন, আপনি অঙ্ক করে আপনার কারেন্টের যে মান আসবে ওই কারেন্টের মান বরাবর, মনে করেন আপনারা অঙ্ক করে 8 অ্যাম্পিয়ার পেলেন, তাহলে 8 অ্যাম্পিয়ার বরাবর যাবেন। টাইমটা কত দেখলেন যে 3.5, 8 অ্যাম্পিয়ার বরাবর কত 3.5, তাহলে আপনি 3.5 সেকেন্ড নিয়ে নিবেন। এটা কোত্থেকে পেলেন, টাইম ভার্সেস পিএসএম কার্ভ থেকে পেলেন। এই টাইম ভার্সেস পিএসএম কার্ভ থেকে এই অ্যাম্পিয়ারটা আপনি অঙ্ক করে বের করে এই অ্যাম্পিয়ারটা যখন জানবেন, ওই অ্যাম্পিয়ার প্রবাহিত হলে টাইমটা কত সেটা এই যে এইভাবে নিবেন, ঠিক আছে। ওইখান থেকে টাইম নিবেন। এই টাইমটা যে পেলেন, এই টাইমের সাথে টিএসএম এর যে টাইম যেটা আপনি সেট করে দিচ্ছেন, ওই টিএসএম এর টাইমের সাথে এই টাইম গুণ করলে অ্যাকচুয়াল অপারেটিং টাইমটাকে পাওয়া যাবে। আমরা অঙ্ক করি, দেখি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে প্রশ্ন, ডিটারমাইন দ্য লাইন অফ অপারেশন অফ এ 5 ampere 3 second ওভার কারেন্ট রিলে। তাহলে টাইম অফ অপারেশন, যে একটা রিলের অপারেশনের জন্য কত সময়ের প্রয়োজন, একটা রিলের অপারেশনের জন্য কত সময়ের প্রয়োজন, আপনাকে কি করতে হবে, এই যে টাইম অফ অপারেশনটা বের করতে হবে, মানে অ্যাকচুয়াল টাইম আর কি সেটা বের করতে হবে। অফ এ 5 ampere 3 second ওভার কারেন্ট রিলে। এটার অর্থ কি, 5 ampere মানে হচ্ছে সেকেন্ডারি সিটির যে মান, সেই মানটা 3 সেকেন্ড, এটা হচ্ছে একটা টাইম। ওভার কারেন্ট রিলে হ্যাভিং কারেন্ট সেটিং 120%। ওই যে বললাম কারেন্টকে সেট করে দেয়া যায় কত পার্সেন্ট, 125%-এ সেট করে দিয়েছে কারেন্টটাকে, ঠিক আছে। আর এটার সেকেন্ডারিতে কত আছে 5। এখন আমি বললাম 5টা আসলে হবে না, 5-এর 125%-এ গিয়ে সে যেন পিক আপ নেয়, তাহলে তার পিক আপ কারেন্ট সেট করেছি কততে, 125%-এ গিয়ে। এন্ড এ টাইম সেটিং মাল্টিপ্লায়ার 0.6। এই যে লাস্টের যে প্যারাটা পড়লাম, টাইমটাকে আপনি সেট করে দিতে পারবেন, সেটা কত, টিএসএম এর মান দেওয়া আছে হচ্ছে 0.6। কানেক্টেড টু সাপ্লাই সার্কিট থ্রো এ 400 by 5 ampere CT when fault occur is 4000 ampere, use the curve shown। ওই যে কার্ভটা যে দেওয়া আছে ওই কার্ভটাকে ব্যবহার করে অঙ্কটা করতে বলা হয়েছে, যে ফল্ট কারেন্টের মান হচ্ছে 4000, সিটির মান হচ্ছে 400/5, টিএসএম এর মান হচ্ছে 0.6, কারেন্ট সেটিং হচ্ছে 125%, অপারেশন এর টাইমটা বের করতে হবে 5 ampere 3 সেকেন্ড ওভার কারেন্ট রিলে। আমরা যদি নেক্সট পেজে যাই, আমরা এখানে একটু দেখি যে রেটেড কারেন্ট অফ সিটি, যেহেতু সিটিটা কত এম্পিয়ারের ছিল 400/5, তার মানে 400 প্রাইমারিতে গেলে সেকেন্ডারিতে 5, তাহলে সিটির রেটেড কারেন্ট কত 5 এম্পিয়ার, সিটির রেটেড কারেন্ট কত 5 এম্পিয়ার। তাহলে পিক আপ সেটিং, তাহলে 5 এম্পিয়ারে সে ট্রিপ করতো কখন, যদি কোনো পিক আপ সেটিং দেওয়া না থাকতো। এই পিক আপ সেটিং যদি এটা 100% থাকতো, মানে আমরা যদি কোনো সেটিং টেটিং না দিতাম, তাহলে সে 5 এম্পিয়ারে ট্রিপ করতো। কিন্তু পিক আপ সেটিং মানে কারেন্টের সেটিংটা আমরা দিয়ে রেখেছি কততে, কারেন্ট সেটিং করেছি 125%-এ গেলে, মানে 5 এম্পিয়ারের 125% বাড়লেই, মানে 125% পর্যন্ত হলেই তখন কি হবে, ট্রিপ করবে। সেই জন্য এই পিক আপ সেটিংটা কত, মানটা কত বের করতে হবে, তাহলে 5 ইন্টু 125%-কে পার্সেন্টেজ মুক্ত করলে হবে 1.25। এই 1.25 গুণন দ্বারা গুণ করলে হবে 6.25 এম্পিয়ার হচ্ছে পিক আপ সেটিং। মানে সেকেন্ডারিতে 5-এর পরিবর্তে যদি 6.25 এম্পিয়ার আসে তখনই সে ট্রিপ করবে, এর আগ পর্যন্ত ট্রিপ করবে না। আচ্ছা এখন আসেন ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল। রিলের যে কয়েল, ফল্ট তো ঘটেছে তাই না, এখন ফল্ট ঘটেছে, ফল্টে কত এম্পিয়ার
4000 এম্পিয়ার ফল্ট কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই 4000 এম্পিয়ার ফল্ট কারেন্টের জন্য আমার সেকেন্ডারিতে কি পরিমাণ আসলো দেখতে হবে না? সিটিতে বলছে 400 এম্পিয়ার যদি যায় তাহলে ট্রান্সফার হয় হচ্ছে 5। এখন 400 পরিবর্তে যদি 4000 যায় তখন এখানে হয় কত? 50, তাই না? এই বিষয়টাই তো নাকি? এটা আমি তো মুখে মুখে করলাম। অঙ্কে কিভাবে করে? অঙ্কে করে এইভাবে যে ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল, এটা হচ্ছে ফল্ট কারেন্টের মান গুণন সিটির উল্টা রেশিও। যেহেতু আমি সিটির সেকেন্ডারি সাইডে পেতে চাচ্ছি, সিটির এটা সেকেন্ডারি কারেন্টটাকে পেতে চাচ্ছি, তাহলে সেকেন্ডারি বাই প্রাইমারি, ঠিক আছে, মানে লো বাই হাই। তাহলে 5/400 যদি করে দিই, উল্টা রেশিও যদি করে দিই, তখন 4000 যদি প্রাইমারিতে যায় তাহলে সিটির সেকেন্ডারিতে যাবে কত? 50। এইভাবে বের করে। তাহলে আমরা 50 এম্পিয়ার কিভাবে বের করলাম? এখানে তো মুখে মুখে করেছি, 400 হলে 5, 4000 হলে 50। তো এটা আমরা অঙ্কে করেছি, আর কিছু না। তাহলে ফল্ট কারেন্ট রিলে কয়েলে, এই ফল্ট 4000 এম্পিয়ার ফল্টের কারণে রিলের সেকেন্ডারি কয়েলে কত এম্পিয়ার আসলো? 50 এম্পিয়ার। এখন প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারের মানটা কত? আমরা জানি ফল্ট ইন রিলের কয়েল, রিলের কয়েলের দুই মাথায় ফল্ট কারেন্টের মানটা কত ডিভাইড বাই পিক আপ কারেন্ট কত সেট করেছি। এই দুইজনের ভাগকেই বলবো, অনুপাতকেই বলবো প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার বা পিএসএম। তাই করেছি যে রিলের কয়েলের দুই মাথায় আমার ফল্ট কারেন্ট 50 ডিভাইড বাই আমি সেটিং দিয়েছি পিক আপ 6.25 হলেই সে ট্রিপ করতো, এই সেটিংটা দিয়ে রেখেছি। কত হয়? 8 এম্পিয়ার প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারের মান হয়। এটা জেনে আমার লাভ কি? লাভ আছে, কারণ আমার অপারেটিং টাইমটা বের করতে হবে। আমি একটু মুছে দিচ্ছি। অপারেটিং টাইমটা কি? ফ্রম কার্ভ, এই যে কার্ভটা আছে, এই কার্ভটা অনুযায়ী এই পিএসএম এর মানটা কত? 8 এম্পিয়ার হলে আমার টাইমটা কত? আসেন, এটা হচ্ছে 8 এম্পিয়ার, পিএসএম এর মান 8। এখন পিএসএম এর মান যদি 8 হয়, এই 8 বরাবর আমরা এই কার্ভ যেটা দেওয়া থাকবে এখানে উঠবো। উঠার পরে এইদিকে একটা টান দিব, কততে এসে মিলে? 3.5। তার মানে হচ্ছে যদি 8 এম্পিয়ার পিএসএম এর মান হয় তাহলে টাইমের মান হচ্ছে 3.5। এই কার্ভ থেকে একটা টাইম নিতে হবে বলেছি না? এই কার্ভ থেকে একটা টাইম আমরা নিলাম, কত? 3.5। এটা হচ্ছে টাইম, 3.5 সেকেন্ড। তাহলে ফ্রম কার্ভ টাইম অফ অপারেশন 3.5 সেকেন্ড। তাহলে আমরা কার্ভ থেকে যে অপারেশনের যে টাইমটা পেলাম সেটা কত? 3.5 সেকেন্ড। কিন্তু আমাকে সূত্র কি বলে? অ্যাকচুয়াল রিলে অপারেটিং টাইম হচ্ছে এই কার্ভ থেকে যেটা পেয়েছি ইনটু টাইম সেটিং মাল্টিপ্লায়ার যেটা দেয়া ছিল, এই দুজনকে গুণ করলে অ্যাকচুয়াল অপারেটিং টাইম। তাই করেছি অ্যাকচুয়াল অপারেটিং টাইম এই কার্ভ থেকে পেয়েছি 3.5 ইনটু আমার দেওয়া ছিল টাইম সেটিং মাল্টিপ্লায়ার 0.6, এই দুজনকে গুণ করলে 2.1 সেকেন্ড হয়ে গেছে আমার উত্তর। এই যে দেখুন, এই টাইম সেটিং মাল্টিপ্লায়ার ইজ গিভেন, এই যে দেখুন 0.6, এই যে টাইম সেটিং মাল্টিপ্লায়ার 0.6 দেওয়া ছিল। ওকে, এই জিনিসটার সাথে কার্ভ থেকে যে টাইম পেয়েছি দুইটা টাইমকে গুণ করলে অ্যাকচুয়াল অপারেটিং টাইম আমরা পেয়ে গেছি। এইভাবে এই অঙ্কটি সমাধান করতে হবে। আমরা 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। If the fault current is 2000 ampere, যদি ফল্ট কারেন্টের মান 2000 এম্পিয়ার হয়, the relay setting is 50%, তাহলে রিলের যে কারেন্ট সেটিংটা আছে সেটা আপনি দিয়ে রাখলেন, আগে ছিল 125%, এখন দিয়ে রাখছেন মাত্র 50%। and সিটি রেশিও is 400/5, এখানেও 400/5 এর সিটি যদি ব্যবহার করা হয়, the plug setting multiplier will be কত হবে? প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার মানে পিএসএম এর মান, আগের অঙ্কটার অর্ধেক অঙ্ক আর কি। পিএসএম এর মানটা কত? রেটেড সিটি কারেন্ট, এই কিভাবে পাবো? ওই যে সিটির রেশিও থেকে, যে সিটির সেকেন্ডারিতে বা সিটির সেকেন্ডারি রেটেড কারেন্টটা কত? 5 এম্পিয়ার। আচ্ছা, পিকআপ সেটিংটা কিভাবে বের করে? এই রেটেড কারেন্ট বা সিটির কারেন্টের সাথে কত পার্সেন্ট দেয়া আছে, রিলে সেটিংটা কততে করা আছে, দুজনকে গুণ করলেই এই পিকআপটা কততে হবে সেটা বের হবে। আগের বারে আমরা 125% মানে 1.25 দ্বারা গুণ করেছিলাম, এখন যেহেতু 50% দেয়া তার মানে 0.5 দ্বারা গুণ করব,
কাকে? এই 5 এম্পিয়ার কে। তাহলে পিক আপ সেটিংটা পেয়ে গেলাম কত? 2.5 এম্পিয়ার। এখন যেহেতু পিক আপ সেটিং আমার জানা হয়ে গেছে, আমার দুটো জিনিস জানতে হয়। একটা হচ্ছে পিএসএম মানে কি, রিলের কয়েলে ফল কারেন্টটা কত ডিভাইড বাই এই পিক আপ সেটিংটা। তাহলে এখন পিক আপ সেটিং যেহেতু জানি, তাহলে রিলের দুই মাথায় ফল কারেন্টটা কত সেটা বের করলে হয়ে গেল। অ্যাকচুয়ালি ফল কারেন্ট হচ্ছে 2000, তাহলে অ্যাকচুয়াল ফল কারেন্ট যদি 2000 হয়, তাহলে উল্টা রেশিও করে দিব, মানে 5/400 করে দিব, করলে এই সেকেন্ডারি সাইডে ফল কারেন্টটা কত বের হয়ে যাবে? 25 এম্পিয়ার। অ্যাকচুয়াল ফল কারেন্ট কোথায়? রিলের কয়েলে, ডিভাইড বাই এই পিক আপ সেটিংটা, ইজ ইকুয়াল টু কত? 10 এম্পিয়ার। এটাই হচ্ছে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার বা পিএসএম এর মান। এটাই বের করতে বলেছে যে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার উইল বি হোয়াট। ওকে, এইভাবে করে এই অঙ্কটি আমরা সমাধান করব। দেন আমরা পরের অঙ্কে চলে আসি, এবং লাস্ট ওয়ান। কি বলা হচ্ছে? an over current relay of current rating 5 ampere। একটা ওভার কারেন্ট রিলে ব্যবহার করা হয়েছে যার রেটিং হচ্ছে কত? 5 এম্পিয়ার। মানে সেকেন্ডারি রেটিংটা কথা বলা হচ্ছে, মানে কারেন্টের যে কয়েলটা সেটা রেটিং। এন্ড সেটিং 150%। সেটিং মানে কি? কারেন্ট সেটিং আর কি। কারেন্ট সেটিং, রিলে সেটিং একই কথা। কত? 150% দেয়া আছে। ইজ কানেক্টেড টু সেকেন্ডারি অফ সিটি। সিটির সেকেন্ডারিতেই থাকবে, বলা না থাকলেও বুঝে নিতে হবে এটা সিটির সেকেন্ডারিতেই থাকবে। রেশিও অফ 300/5। ঠিক আছে, এই সিটি ব্যবহার করা হয়েছে। দেন কারেন্ট ইন দ্য লাইনস ফর হুইচ দ্য রিলে পিক আপ ইজ। কথাটা কিন্তু ভালো করে খেয়াল করবেন। দ্য কারেন্ট, কারেন্টের মানটা বের করতে হবে ইন দ্য লাইন, লাইন কারেন্টের মান। লাইন কারেন্ট মানে কোনটা দেখেন? এই সেই লাইন যেটার মধ্যে সিটি ছিল, সিটি সেকেন্ডারি ট্রান্সমিট হয়ে এই সিটির সেকেন্ডারি কয়েলে জিনিস আসলো। এইখানে যদি 300 আসে, এখানে আসলো 5, এই সেই সিটির রেশিও ছিল। এই লাইনের মধ্যে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, কত ফল কারেন্ট যাচ্ছে আমি কিন্তু এখন জানি না। আগের দুটো অঙ্কে ফল কারেন্ট বলা ছিল। প্রথম অঙ্কে ছিল 4000 এম্পিয়ার ফল কারেন্ট, দ্বিতীয় অঙ্কে ছিল 2000 এম্পিয়ার ফল কারেন্ট। কিন্তু এই অঙ্কে এই ফল কারেন্টের মানটা কত রে ভাই জানি না, সেটাই বের করতে হবে। লাইনের মধ্যে ফল কারেন্ট, সিটির এই সেকেন্ডারি দুই মাথায় ফল কারেন্ট কত সেটা না, লাইনের মধ্যে ফল কারেন্ট, এই কথাটাই বলা হচ্ছে। দ্য কারেন্ট ইন দ্য লাইন ফর হুইচ দ্য রিলে পিক আপ। যে লাইনের যে কারেন্ট, লাইনের যে ফল কারেন্টের জন্য এই রিলেটা ধরবে বা পিক আপ করবে, ওই কারেন্টের মানটা কত। ঠিক আছে, এখন দেখেন নর্মালি আগের অঙ্কর মতোই সেম জিনিসেই খুব ইজি জিনিস। আমরা সিটির রেশিও কি জানি? সেকেন্ডারিতে 5, তাহলে কারেন্ট রেটিং হচ্ছে কত? 5 এম্পিয়ার। বা এই যে রিলের যে কারেন্ট রেটিং সেটাও ধরতে পারেন 5 এম্পিয়ার। পিক আপ কারেন্ট সেটিং, পিক আপ কারেন্ট সেটিংটা কিভাবে করে? যে এইখানে যে সেটিংটা দেওয়া থাকবে ওই সেটিং এর সাথে সিটির সেকেন্ডারি মানটা গুণ করে। সিটির সেকেন্ডারির সাথে 150% মানে 1.5 গুণ, কত হলো? 7.5 এম্পিয়ারে এটা পিক আপ করবে। দ্য কারেন্ট ইন দ্য লাইন, এখন কারেন্ট ইন দ্য লাইন ইজ ইকুয়াল টু 7.5 ইন্টু 300/5। এখন এই জিনিসটা কোত্থেকে পেয়েছি এটা ভালো করে একটু খেয়াল করলে আপনারা নিজেরাই বুঝবেন। খুব ইজি একটা জিনিস। দেখেন সেকেন্ডারিতে, সেকেন্ডারিতে পিক আপ কারেন্ট সেট করা আছে কত? 7.5 এম্পিয়ার। তার মানে 7.5 এম্পিয়ার হলেই সে কি করবে? ট্রিপ করবে। সিটির প্রাইমারি, এই সিটির মনে করেন সেকেন্ডারিতে সিটির সেকেন্ডারিতে যদি 7.5 হয়, তাহলে ওই অবস্থায় প্রাইমারিতে কত? যদি সিটিটা 300/5 হয়, মানে এখানে যদি 300 থাকলে এখানে যদি 5 হয়, এখন 5-এর পরিবর্তে যদি 7.5 হয়, তাহলে ওখানে কত? এটা রেশিওর অঙ্ক, কিচ্ছু না। এটা যদি 7.5 হয়, আচ্ছা ভালো কথা, 7.5 ইন্টু রেশিও, রেশিও মানে হচ্ছে
300/সরি 400 না, 300/5। এখন রেশিওরে 300টা উল্টা রেশিও কেন নিলাম না, এটা 300 কেন উপরে দিলাম? তার কারণ আমি জানতে চাচ্ছি প্রাইমারি কারেন্ট। আগের আগের অঙ্কগুলোতে ছিল কি, আমি জানতে চাচ্ছি সেকেন্ডারি কারেন্ট, রিলের কয়েলের দুই মাথায় 50 এম্পিয়ার 25 এম্পিয়ার। সেজন্য সেকেন্ডারি কয়েল জানতে চাইলে সেকেন্ডারির মানটা উপরে, প্রাইমারিটা নিচে। এখন আমি 7.5 জানি, এই 7.5টা জানি, জানতে চাচ্ছি প্রাইমারিতে কত, হাই এম্পিয়ার সাইডটাতে কত। তখন এই জন্য এই হাই বাই লো, কেমন, আগে প্রাইমারিটা থাকবে তারপরে সেকেন্ডারিতে, এইটা গুণ করলে আমরা এখান থেকে পেয়ে যাব কত, 450 এম্পিয়ার। মানে এখানে 7.5 যদি হয়, এখানে আসলে 450 এম্পিয়ার। মানে তখন এখান থেকে এই লাইনের মধ্যে 450 এম্পিয়ার যদি যায়, তখনই এখানে 7.5 আসবে, আর তখনই রিলেটা পিক আপ করবে। এই কথাই এই অঙ্কর প্রতিপাদ্য বিষয়। এই অঙ্কটা জাস্ট এইভাবে উল্টা দিক থেকে রেশিও দ্বারা প্রাইমারিতে আসার একটা অঙ্ক। তো এরই মাধ্যমে আমি আমার পর্বটি শেষ করছি। আপনারা যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করুন, আমি আপনাদেরকে ধীরে ধীরে সুযোগ দিব যদি কোনো কিছু জানার থাকে আর কি আপনাদের। আচ্ছা, ফরিদুল ইসলাম লিখেছেন 450 এম্পিয়ার কি মিনিমাম ফল্ট কারেন্ট হবে? জি, এটাই মিনিমাম ফল্ট কারেন্ট। মানে এর নিচে যদি লাইনের মধ্যে যদি এর 449 এম্পিয়ারও যায়, এটা ট্রিপ করবে না, যেহেতু সেটিংটা 150% দিয়ে দেওয়া। তার মানে মিনিমাম 450 এম্পিয়ার গেলে তারপরে এটা পিক আপ করবে, এটাই বুঝায় এটা দ্বারা। আচ্ছা, আপনারা যে সুমন আহমেদ আনমিউট করে কথা বলতে পারে। সালামু আলাইকুম স্যার। স্যার আমি একটু ফিউজ নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আসলে স্যার। আমার কিসের প্রশ্ন হচ্ছে ফিউজ স্যার, ফিউজ। ফিউজ নিয়ে আজকে এখানে কেন? স্যার কিউরিওসিটি একটু জাগতেছে, এই জন্য একটু অল্প একটু স্যার। ফিউজের ক্লাস যে যখন পাওয়ার সিস্টেম পার্ট 1 হয়েছে তখন প্রশ্ন করেন না কেন? স্যার তখন হয়তো এরকম কিউরিওসিটি জাগে না স্যার। আচ্ছা বলেন, আমরা আজকের সর্বাত্মক চেষ্টা করব যে মানে এইখানের যে ক্লাস আজকের বা গত ক্লাসের এই রিলেটেড প্রশ্নগুলো আনার। হ্যাঁ, তারপর আপনাকে সুযোগ দেওয়া হলো, বলেন দেখি। যেমন প্রশ্নটা হলো, ফিউজে কি অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থা থাকে নাকি স্যার? বুঝি নাই আমি কথা। স্যার ফিউজে কি অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা থাকে ফিউজের ভিতরে? অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে না, তবে কার্টিস ফিউজ যেগুলো আছে, কার্টিস ফিউজে টুকটাক অ্যাড করার একটা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে, তবে খুব কম কারেন্টে, সেটা যেন যে আগুন ধরে কম কারেন্টের মধ্যে যেন মিনিমাইজ হয়ে যায়, সেই ধরনের কার্টিস ফিউজ গুলোতে এই প্রোটেকশনটা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে ফিউজে আছে, ফিউজে নাই বলতে হবে। ফিউজে যদি প্রশ্ন করে নাই, এক কথায় শুধুমাত্র এটা আছে যে তাহলে তো স্যার এইচআরসি ফিউজ, কার্বন টেট্রাক্লোরাইড ফিউজ, এই ধরনের ফিউজ গুলোতে ভিতরে হচ্ছে হ্যাঁ টেট্রাক্লোরাইড পাউডার ঢুকানো থাকে, যেখানে হচ্ছে আগুন যদি ধরে সেটা যেন এক্সটিংগুইশ হয়ে যেতে পারে আর কি, সলিড হয়ে যায়। রূপার তার থাকে, রূপার তার গলে গিয়ে এটার সাথে হার্ড ম্যাটেরিয়ালস তৈরি করে এবং আগুন ধরতে পারে না। তবে এর মানে এ নয় যে সেখানে ডাইরেক্ট ব্যবস্থা থাকে। তাহলে স্যার আমরা কি পরিসরে মানে বৃহৎ পরিসরে কি ফিউজ ইউজ করতে পারবো? বৃহৎ পরিসরে না, ফিউজ সাধারণত ইউজ করা হয়েছে সব সময় লো ভোল্টেজ এবং হচ্ছে যে আপনার এই লো টেনশন সিস্টেমে, সোজা কথা লো ভোল্টেজ সিস্টেমে, এবং যেখানে হচ্ছে আমরা কম কারেন্ট নিয়ে কাজ করব সেখানে ফিউজ ইউজ করব।
কিন্তু যেখানে বেশি কারেন্টের ইস্যু আসবে এবং হাই ভোল্টেজের ইস্যু আসবে সেখানে অবশ্যই আমরা সার্কিট ব্রেকার বারবার ইউজ করতে পারি, সেজন্য সার্কিট ব্রেকার। আচ্ছা আচ্ছা স্যার, এতটুকুই জানার ছিল। জি, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। এমডি আব্দুল্লাহ আলামিন প্রশ্ন করতে আসসালামু পারেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফিডার বলতে আসলে আমরা কি বোঝাচ্ছেন আপনি স্যার? গত ক্লাসেই তো বললাম। আচ্ছা, একটু মানে তখন কনসেন্ট্রেশন ছিল না তো স্যার, এই জন্য আর কি। হুম, গত ক্লাসে বললাম না, কোশ্চেন পর্বে বোধহয়, হ্যাঁ, লাইন এবং ফিডারের মধ্যে পার্থক্য। ফিডার মানে হচ্ছে এটা একটা লাইন, কেমন, এটা একটা জি লাইন। স্যার। ট্রান্সমিশন মনে করেন এটা একটা গ্রিড, এটা আর একটা গ্রিড, এই দুইটা গ্রিডের মধ্যখানে লাইন। অথবা এইখান থেকে মনে করেন দূরে অন্য আর একটা সাবস্টেশনের লাইন লাইন কিন্তু এই লাইনগুলো থেকে কোনো ধরনের ট্যাপিং হবে না, জোড়া দিয়ে আর একটা লাইন এরকম বের হইলো, এরকম হবে না। এরকম যদি না হয়, তখন কোন একটা লাইন যদি এভাবে সোজা এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে যদি দুইটা সাবস্টেশনের মধ্যে যায় বা দুইটা কোন একটা জায়গার মধ্যে যায়, তখন এটার নাম হবে ফিডার। জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার, বুঝতে পারছি। যদি থ্যাংক ইউ। লাইনের সাথে এরকম জোড়া এরকম তালি থাকে, অনেকটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে দেখবেন যে পিডিবি বা পল্লী বিদ্যুতের এরকম তার, হ্যাঁ, টাওয়ার দিয়ে গেছে, মনে করেন এই এই জায়গায় আক্কাসের বাড়িতে দিল, ওই জায়গায় জাফরের বাড়িতে দিল, এগুলো কি হয়, ট্যাপিং থাকে না লাইনগুলোতে? জি হ্যাঁ, জি স্যার। এটা তখন ডিস্ট্রিবিউটর, এটার নাম আর ফিডার হয় না, এটার নাম হয় ডিস্ট্রিবিউটর। আর যদি কোনো লাইনে এরকম ট্যাপিং না থাকে, তখন তার নাম হবে কি, ফিডার। জি স্যার। বুঝতে পারছি। ওকে, ফরিদুল ইসলাম প্রশ্ন করতে পারেন। ভালো আছেন ভাইয়া? জি আসি ভাই। ভাইয়া গতকালকে আমাদের একটা আর কি ম্যাথ আসছিল ওই পিডিবির পরীক্ষায়, সিটি রিলেটেড। হুম, ওই ম্যাথটা আর কি একটু দেখাই দিলে ভালো হতো ভাইয়া। আচ্ছা, আমি নিজেও দেখি নাই, এক পলক দেখছিলাম, আমার কাছে মনে হয়েছে এটা যে এটা হচ্ছে নর্মাল অঙ্কই মনে হয়েছে। তারপর দেখি, দাঁড়ান। বলবো, অঙ্কটা আমার কাছে আছে অবশ্য। আমি ফেসবুকে ঢুকলে পাচ্ছি। একটি 20 MVA 132/33 কেবি ডেল্টা ডেল্টা সাবস্টেশনের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে সবচেয়ে উপযুক্ত সিটি রেশিও নির্ণয় করুন, এই তো? জি ভাইয়া। আচ্ছা, ডেল্টা প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে উপযুক্ত সিটি নির্ণয় করুন। ও আচ্ছা, ঠিক আছে। এই অঙ্কটা আপনাদের হচ্ছে আগামী পরশুদিনের যে ক্লাস, মানে হচ্ছে এর জাস্ট নেক্সট ক্লাসের পরের ক্লাস, ওই পরের ক্লাসটাতে আছে। শুধু ডেল্টা ডেল্টা না, ডেল্টা স্টার হলে কি হবে সেটা পর্যন্ত আছে। ওকে ভাইয়া। এটা নিয়ে একটা ভিডিও আপনারা দেখবেন। আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জব প্রিপারেশনের একটা মাত্র ভিডিও আমি আপলোড করছি, খেয়াল করে দেখেন। যে ভাইয়া ওই স্কুল অফ ইঞ্জিনিয়ার গ্রুপেই? হ্যাঁ, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডিতে একটা বিপিটিপিএস নামক একটা জায়গায় পরীক্ষায় আসছে, স্টার ডেল্টা ট্রান্সফরমারের যে হচ্ছে প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে সিটির মানগুলো নিরূপণ, এই অঙ্কটার সাথে রিলেটেড। এই অঙ্কটা, ওই অঙ্কটা বুঝলে এই অঙ্কটা আপনারা করতে পারবেন। বুঝতে পারছেন? শুধু প্রাইমারি হ্যাঁ ভ্যালুগুলো ভাইয়া, ঠিক। ওই মেগাওয়াট যেটা দেওয়া আছে না, মেগাওয়াট থেকে প্রাইমারি কারেন্টের মানটা নির্ণয় করতে হবে। প্রাইমারি কারেন্টের মানটা পাওয়া গেলে স্টারের ক্ষেত্রে কি হবে, পাইলট ওয়্যার হয়ে সেকেন্ডারির ক্ষেত্রে কি হবে, এই অঙ্কটা জাস্ট একদম ইজি অঙ্ক। আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জব এক্সাম কোশ্চেন সলিউশন, এই টপিকসেই ভিতরে ঢুকলে দেখবেন বিপিটিপিএস, মানে বাংলাদেশ বড় পুকুরিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্টের বোধহয় এই আপনার প্রশ্ন, এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। কিন্তু এটা ডেল্টা ডেল্টা না, ওটা ছিল ডেল্টা স্টার। ওটা বুঝলে আমার মনে হয় এই জিনিসটা আপনারা ইজি বুঝতে পারবেন। তবে এটা আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, আপনাদেরকে পড়ানো হবে। ওকে ভাইয়া। জি, শাহরিয়ার বাপ্পি প্রশ্ন করতে পারেন। জি স্যার। স্যার আমরা যে রিলে গুলো পড়লাম, এগুলো কি ইন্ডাকশন রিলে নাকি ডিজিটাল রিলে?
এটা বুঝতেছি না। এটা যে কোনো প্রকারের জন্য পড়লাম না এখনো, ইন্ডাকশনও পড়ি নাই, ডিজিটালও আমরা ডিসক্রিমিনেট করিনি। যে প্রকারেই হোক না কেন সবার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে, এই কথাগুলো আমি বলতে চাচ্ছি। এখন তো হচ্ছে আইইডি রিলে। হ্যাঁ, আপনারা জানেন তো আইইডি আইইডি রিলের সংজ্ঞা জানেন? না স্যার, ধারণা নাই, হয়তো বা সংজ্ঞা জানতে পারি, কিন্তু এটা কি রিলে দেখিনি কখনো। না দাদা। হ্যাঁ, ইন্টেলিজেন্ট ইলেকট্রনিক ডিভাইস। ইন্টেলিজেন্ট ইলেকট্রনিক ডিভাইস মানে হচ্ছে বুদ্ধিমত্তা সম্পন্ন ইলেকট্রনিক্স ডিভাইস। বুঝছেন? এই ইন্ডাকশন রিলের পরে ডিজিটাল রিলের পরে হচ্ছে এখন আইডি রিলে। আমরা আসলে যেটা ইউজ করি সেটা হচ্ছে আইডি রিলে। ওই দুই টেকনোলজিতে আমরা নাই। তো এখন যদিও আমাদের কিছু কিছু পুরোনো গ্রিডে রয়ে গেছে ওই দুই টেকনোলজি, কিন্তু এখনকার সব গ্রিডে হচ্ছে আইডি রিলে ইউজ করে। তো এই জন্য ওই আইডি পর্যন্ত বুঝা, ওটার জন্য বহু কিছু করে আসতে হবে। আগে আমরা বেসিকটা বুঝলে সবার জন্য বেসিক সেম। এখানেও আপনাকে সেটিং দিতে হবে, ওখানেও সেটিং দেওয়া লাগতো। এখানেও কারেন্ট সেট করতে হয়, ওখানেও করতে হয়। এখানেও পিক আপ সেটিং করতে হয়, ওখানেও করতে হয়। এখানেও টাইম সেটিং করতে হয়, ওখানেও করতে হয়। শুধু একটা করতে হয় হচ্ছে কম্পিউটারের মাধ্যমে ডিজিটালি। কম্পিউটার দিয়ে আপনি কারেন্টের মান হচ্ছে 2.5 ইন্টু টাইম সেটিং হচ্ছে 0.7, এভাবে আপনি লিখে লিখে সেট করবেন। আর আগের গুলোতে হচ্ছে আপনি টিপে টিপে সেট করতে হইতো। এই হচ্ছে ডিফারেন্স। বুঝতে পারছেন আরিয়ার বাপি? জি স্যার। স্যার আর একটা কোশ্চেন ছিল। জি স্যার। স্যার স্যার কিলোওয়াট ভ্যালু থেকে কি পাওয়ার ফ্যাক্টর বের করা যায়? এরকম কোনো সিস্টেম আছে? কিলোওয়াট থেকে? জি স্যার। শুধু শুধু কিলোওয়াট থেকে? কিলোওয়াট ভ্যালু, হুম, বলেন কি? শুধু কিলো, শুধু যদি কিলোওয়াট ভ্যালু থাকে সেখান থেকে আমি পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো না? এটা সম্ভব না। শুধু কিলোওয়াট থেকে একটা ডাটা দিয়ে কেমনে সম্ভব বলেন না? পাওয়ার ফ্যাক্টর, কিলোওয়াট মানে এটার ভিতরে পাওয়ার ফ্যাক্টর আছে ঠিক, কিন্তু আপনাকে সিস্টেমের ভোল্টেজ, কারেন্ট, এই উপাংশগুলো যদি না জানেন সেখান থেকে আসলে বের করা কেমনে যাবে বলেন? ও স্যার, আমি নিজে একটা ম্যাথ করতে চাইছিলাম, এই জন্য পরে দেখি পাওয়ার ফ্যাক্টরি খুঁজে পাই না, এই জন্য জিজ্ঞেস করলাম। না না, আপনাকে মিনিমাম সেখানে বি এর মান দেওয়া থাকতে হবে, রিয়েক্টিভ পাওয়ারের মান দেওয়া থাকতে হবে। লিস্ট সেখানে হচ্ছে যে রিয়েক্টিভ পাওয়ারের ক্যাপাসিটিভ উপাংশ, রিয়েক্টিভ পাওয়ারের ইন্ডাকটিভ উপাংশ, এই ধরনের কোনো একটা ক্লু দেওয়া থাকতে হবে যেখান থেকে আপনি কিউর মানটা বের করবেন, কিউর মানের সাথে পি এর মান রিলেট করে অ্যাঙ্গেলটা বের করবেন, অ্যাঙ্গেলের থেকে থিটার সাথে কস গুণ করে পাওয়ার ফ্যাক্টর বের করবেন। ওভাবে করা যাবে, কিন্তু শুধু কিলোওয়াট থেকে যাবে না। স্যার এরকম যদি শর্ট কোনো কোশ্চেন আসে তাহলে কি পাওয়ার ফ্যাক্টর ধরে নেব, যদি ভোল্টেজ বের করতে বলে বা কারেন্ট বের করতে বলে? যদি আসলেই করার কিছু না থাকে, ওইরকম যদি করেই থাকে প্রশ্নকর্তা, তাহলে ধরে নিতে হবে, কিছু করার নেই। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সুব্রত রয় প্রশ্ন করতে পারেন। নমস্কার দাদা। স্যার, সুব্রত রয় মিউট হয়ে গেছেন। দাদা আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, কি পেয়ে থাকবে না, গেছেন? ওই যে প্রথম ভাই প্রশ্ন করেছিল এটি। কোনটা? লাইন ফিডার? হ্যাঁ হ্যাঁ, লাইন ফিডার নিয়ে একটু কনফিউজ ছিল। কি বলে একটু কনফিউজ? আমি পাওয়ার সিস্টেম পার্ট 1 এ লাইন আর ফিডার নিয়ে পড়াইতে। আচ্ছা, যাক, ঠিক আছে। ওকে, এমডি জাহিদুল ইসলাম প্রশ্ন করতে পারেন। দাদা দাদা জি দাদা। দাদা, পাওয়ার হাব বলতে আমরা কি বুঝায়? পাওয়ার হাবটা আসলে কি একটু বলবেন? হাব, পাওয়ার হাব না, অনেকগুলো এই যে পাওয়ার প্ল্যান যদি কোনো একটা নির্দিষ্ট এলাকায় যদি অবস্থান করে, তখন ওই অঞ্চলটাকে পাওয়ার হাব বলে। এটা কোনো নির্দিষ্ট কোনো কয়েকটা পাওয়ার প্ল্যান্ট হবে বা কোনো নির্দিষ্ট মানে রেঞ্জ আছে এরকম কোনো, সেটার কথা বলতে? রেঞ্জ টেন্স কিচ্ছু না রে ভাই। আমরা কি বলি, মনে করেন যে কোনো একটা এলাকায়, বিশ্ব রোডে, হ্যাঁ, কোনো একটা অঞ্চলে, ওইখানে মনে করেন প্রায় ডাকাতি ঘটে। এখন আপনি কি বলেন যে এই জোনটা কিন্তু ডাকাতের জোন, জি বলেন তো নাকি? জি জি। কেন বলেন? কারণ জোন বলেন,
এটা বলেন না যে অমুক বাজারের অমুক দোকানের চা দোকানের পাশে ডাকাতি ঘটে, এটা বলেন কি? বলেন না। না। তারপর বলেন না যে ওখানে একটা বট গাছ আছে, বট গাছের পাশেই সবসময় ডাকাতি ঘটে, এটাও বলেন না। বলেন যে ওই এলাকাটা কিন্তু ডাকাতি হয়। তার মানে ওই এলাকার আগেও হইতে পারে, পরেও হইতে পারে, মিডলেও হয়, বিভিন্ন জায়গায় হয়। তো একটা ঠিক তেমনি আপনি পাওয়ার প্ল্যান্ট মানে কি, কোন একটা নির্দিষ্ট জায়গার নির্দিষ্ট রেঞ্জের নির্দিষ্ট মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট। এখন এটার নাম হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, কিন্তু অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট যদি পাশাপাশি পাশাপাশি যদি মোটামুটি 2, 4, 5 কিলোমিটারের 10 কিলোমিটারের ভিতরে যদি অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট একসাথে থাকে এবং ওই জোনটা থেকে যদি অনেক মেগাওয়াট একসাথে উৎপন্ন হয়, কেউ 500, কেউ 200, কেউ 100, এভাবে যোগ করে যদি 1000, 1200, 1300 যদি মেগাওয়াট একসাথে আসে, তখন ওই জোনটাকে একসাথে বলবো আমরা পাওয়ার হাব। আচ্ছা দাদা, ঠিক আছে, বুঝতে পারছি। জি, ওকে। আপনি নজরুল ইসলাম প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলতেছিলাম যে ওই গত ক্লাসে যে আমরা বাসবার অ্যারেঞ্জমেন্ট করলাম, হ্যাঁ, ওই জায়গাটাতে যদি প্রশ্ন আসে তাহলে কি ওই থিওরি মানে সম্পূর্ণ কি থিওরি তো আসবে না? প্রশ্ন আসে ওইখানে যদি আসে যে আপনার মনে করেন যে সেকশনালাইজ বাসবারের চিত্র অঙ্কন করুন, বা জি দেখা যাচ্ছে একটা রিং বাসবারের চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করুন, এই জি ধরনের প্রশ্ন ছাড়া আর তেমন একটা প্রশ্ন আসবে না। কিন্তু ওকে। ওটা হচ্ছে ব্যক্তি জীবনে এবং ভাইবা বোর্ডের জন্য। আমি একটা কথা নতুনদের উদ্দেশ্যে বলি, আজকে এখানে যারা আমার এই এই কোর্সের মাধ্যমে আমার সাথে নবীন ভাবে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি। সেটা হচ্ছে আমাদের অনেকেরই ধারণা থাকে যে আমরা হচ্ছে পড়াশোনা করি হচ্ছে পরীক্ষায় টিকে চাকরি পাওয়ার জন্য। এখন অনেকেই এমন হয় যে 10টা 15টা 12টা ভাইবা দিয়ে ফেলছে কিন্তু চাকরি হয় না। আবার অনেকের কাছে শুনবেন যে আমি জীবনে একটাই পরীক্ষা দিয়েছি, একটাই ভাইবা দিয়েছি, চাকরি নিয়েছি। এখন আমার ক্ষেত্রে এই পিজিসিবির এটা তৃতীয় পরীক্ষা ছিল, ভাইবা ছিল প্রথম। এই প্রথম ভাইবাতে আমার এই চাকরিটা হয় এবং মেধা তালিকায় আমি টিকেছিলাম। এখন বিষয়টা হচ্ছে ভাইভাতে অ্যান্সার করার জন্য আপনার যে খোরাক সেটা হচ্ছে এই থিওরি পড়াশোনা, আর অঙ্কর যে পড়াশোনা সেটা হচ্ছে আপনার কম্পিটিটিভ এক্সাম গুলোতে অঙ্ক করে আসার জন্য, অঙ্কের প্রশ্ন যদি আসে সেখানে অঙ্ক করে আসার জন্য যে খোরাক সেটা হচ্ছে অঙ্কগুলো। আর থিওরি গুলো কেন পড়বেন? এই অঙ্কগুলো ভালো করে বুঝতে গেলে বেসিক ডেভেলপ, প্লাস হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন মানে কর্মজীবন, প্লাস হচ্ছে ভাইবা বোর্ড, এখন এক ধাপেই আপনি সব রেডি হয়ে যাচ্ছেন। এই এই জায়গাগুলোর জন্য হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। বুঝতে পারছেন বিষয়টা? জি বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করবেন? না দাদা, আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। তো ভালো থাকবেন সবাই। স্যার সবাইকে জি, কেউ কিছু বলতে চেয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার হচ্ছে যে আপনার যে টপিকগুলো মানে আপনি এই রুটিনে দিয়েছিলেন আর কি, তো জি, স্যার এগুলো আমার লেভেলে যে এগুলো পুরো সব স্যার কভার আপ হয়ে যাবে না স্যার? বুঝি নাই এই রুটিনে কি হলো। মানে স্যার আমাদের যে টপিকগুলো আছে না 24টা ক্লাস স্যার, জি, যে স্যার এই টপিকগুলো বলে তো আমাদের বিএসসি লেভেলের যেগুলো আছে সেগুলো তো স্যার কভার আপ হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, বিএসসি লেভেলের পুরো সিলেবাসে এখানে কভার হবে। ওকে স্যার, এই জন্য জি, ওকে। স্যার। আচ্ছা, ভালো থাকবেন তাহলে সবাই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।